আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা শুরু করতে পারি অ্যাপ্লিকেশনটি। আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক রিপন আপনাদের সাথে আছি। উম, আপনারা একটু পরিচিতি দিবেন, কে কোথায় আছেন? যদিও ক্লাসটা 9টা থেকে শুরু হওয়ার কথা ছিল, একটু ব্যস্ততার কারণে আজকে ডিলে হয়েছে। আমি পরের সেশন গুলোতে কভার করবো আর কি। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আমরা খুব ডিটেলসে যাব না। আজকে জাস্ট পরিচিতি নেই আমরা, কে কোথায় আছে। আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা না? জি স্যার। স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি এমডি জাভেদ হোসেন সরকার। আমি আইটিপি স্যার। আমি ছোটখাটো প্র্যাকটিস করতেছি স্যার। আমি আছি স্যার কাকরাইলি আমার অফিস স্যার। আচ্ছা আচ্ছা। এটা ভালো, চাকরি করেন না, এটা ভালো। সরি স্যার। বলছি, চাকরিতে না, এটা ভালো করছেন। প্র্যাকটিশনার স্যার হিসেবে শ্রম দেওয়া ভালো। না স্যার, চাকরি না স্যার। আমি ওই যে স্টুডেন্ট পড়াই, পাশাপাশি স্যার ট্যাক্স প্র্যাকটিসটা করতেছি স্যার। আমি আরো ডিপলি লার্নিং করার জন্য স্যার আপনার কোর্সে ভর্তি হয়েছি স্যার। প্র্যাকটিস আছেন কতদিন? স্যার আমি 2017-তে আইটিপি, তো স্যার আমি 20-21 সাল থেকে ছোটখাটো স্যার প্র্যাকটিস নামছি আর কি স্যার। আচ্ছা আচ্ছা, বাকিরা একটু ইন্টারাকশন করেন, আদারওয়াইজ মানে বোঝা যাবে না যে আসলে কতটুকু দেখতে যাইতে হবে আমাদের। আসসালামু আলাইকুম স্যার, আমি আলভি। আমি বর্তমানে হলো একটা গ্রুপ অফ কোম্পানিতে আছি এফএমসিজি সেক্টরে। এখানকার সিনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ট্যাক্স ভ্যাট বোর্ডটা আমি আসলে দেখতেছি। আর রিসেন্টলি যে আইটিপি এক্সামটা গেল, ওখানেও আইটিপি কোয়ালিফাই করেছি। এই তো আর কি। আর সিএতে রিসেন্টলি আর কি এনরোলমেন্ট হলাম। আচ্ছা, মানে বাকি আর কেউ পরিচিতি দিতে চাচ্ছেন? জি জি জি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম মোহাম্মদ আসসালাম, রিয়াজ। জি। আমি কাজী ফার্ম গ্রুপে আছি অ্যাকাউন্টে। প্রাইভেট ফার্মে আছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আল আমিন সরকার। আমি একটা হংকং বেসড এমএনসি তে এক্সিকিউটিভ হিসেবে আছি, ট্যাক্স ডিপার্টমেন্টে। আচ্ছা আচ্ছা, বাকিরা যদি স্বেচ্ছায় ইন্ট্রোডিউস হতে না চান তাহলে আর জোরাজোরের কিছু নাই। আমরা আজকে সামান্য একটু আলোকপাত করি। আমাদের এই কোর্সটা বেসিক্যালি ইনকাম ট্যাক্সের উপরে। সাউন্ড একটু ডিস্টার্ব হচ্ছে স্যার, সাউন্ড একটু ডিস্টার্ব হচ্ছে। সাউন্ড ক্লিয়ার না? না, আপ ডাউন করতেছে। ওটা নেটের প্রবলেমের কারণে হয়তো হচ্ছে আর কি। আচ্ছা, যাই হোক, আমরা আলাপ করবো 10টা ক্লাসে, টোটাল 20 আওয়ার্স, শুধু ইনকাম ট্যাক্সের উপরে। আর পাশাপাশি হয়তো ভ্যাটের সামান্য কিছু আলোচনা আমরা করব। ইনকাম ট্যাক্স বলতে আমরা বেসিক্যালি বুঝি আয়ের উপরে কর। আর আয় বলতে বেসিক্যালি বোঝায় যে টোটাল ইনকাম থেকে আপনার যুক্তিসঙ্গত খরচ অথবা আয়কর আইনে অনুমোদন দেওয়া আছে এই ধরনের খরচ বাদ দেওয়ার পরে যে ইনকাম বা প্রফিট থাকে, ওটার বেসিক্যালি বলা হয়, যারা অ্যাকাউন্টিং স্টুডেন্ট তারা জানে, এটা বলা হয় আর্নিং বিফোর ট্যাক্স বা পিবিটি, প্রফিট বিফোর ট্যাক্স। পিবিটির উপরে আমরা ট্যাক্স রেট অ্যাপ্লাই করে যে পরিমাণ অ্যামাউন্ট আসে সেটাই আমরা ট্যাক্স হিসাবে প্রদান করি। তাহলে আয়কর সম্পর্কে জানতে গেলে আমাদের বুঝতে হবে শব্দটা যদি দুই ভাগে ভাগ করে, একটা হলো আয়, আয়ের উপরে কর। তার মানে বিষয়টা হলো আয় থাকলে কর দিতে হবে, কিন্তু আয়টা হইতে হবে আয়কর আইন অনুযায়ী আয়, অ্যাকাউন্টিং ইনকাম।
তার মানে অ্যাকাউন্টিং ইনকাম, ইন জেনারেল আমরা আমরা ইনকাম বলতে যা বুঝাই মানে থিওরিটিক্যাল ইনকাম আর ট্যাক্সেবল ইনকাম, এই শব্দের মধ্যে অনেক পার্থক্য আছে। প্রথমে যদি আমরা শব্দটা চিন্তা করি আয় কর, মানে আয়ের উপর কর, ইন জেনারেল সেন্সে বোঝায় আয় থাকলে কর দিতে হবে। অনেক ক্ষেত্রে কিন্তু হয় আয় না থাকলেও কর আপনাকে দিতে হবে যদি আপনি অন্যের প্রতিনিধি অথবা অন্যের উত্তরাধিকারী হিসেবে থাকেন। আবার বিষয়টা এরকম না যে আপনার আয় থাকলেই কর দিতে হবে, মানে সকল আয়ের উপরে কর প্রযোজ্য না। আবার শুধুমাত্র আয়ের উপর কর দিবেন বিষয়টা এরকম না। আইনে আমার প্যারামিটার দেওয়া আছে, প্যারামিটার কমপ্লাই না করলে অনেক সময় ব্যয়ের উপরে কর দেওয়া লাগে, মানে আপনি যে খরচ করলেন ওই খরচের উপরে কর দেওয়া লাগে। আবার বিষয়টা এরকম যে আয় থেকে ব্যয় বাদ দিলে আমাদের সবসময় যে প্রফিট থাকবে এরকম না, অনেক সময় লসও থাকতে পারে, লস হইলেও কর দেওয়া লাগে। আবার কর মানে শুধুমাত্র কর না, কর মানে হলো আয়কর আইনের আওতায় আপনার কাছ থেকে অথরিটি যা আদায় করবে সবই কর। তাহলে কর আইনের আওতায় আপনার কাছ থেকে যা আদায় করবে, তার মানে কর কর, অন্যের প্রতিনিধি হিসেবে অথবা উত্তরাধিকারী হিসেবে কর। এরপর বলা হচ্ছে সারচার্জ, ইন্টারেস্ট, পেনাল্টিস, ফিস, বিভিন্ন নামে আপনার কাছ থেকে যা আদায় হবে সবই কর। কারণ বিষয়টা হলো কর আইন সম্পর্কে জানতে গেলে আমাদের সোর্স ডকুমেন্টস কি হবে বা স্কোপ, আয়কর আইনের স্কোপ কি, স্কোপ সম্পর্কে জানতে গেলে আমি কোথায় রিভিউ করবো। তাহলে আমরা জানি আয়কর আইন একটা বিধিবদ্ধ আইন। তাহলে বিধিবদ্ধ মানে কি, একটা বিধির দ্বারা পরিচালিত হয়। আবার আমরা বলতেছি আইন, তো আইন মানে হইলো এই আইন কেউ ইন্ট্রোডিউস করবেন কেউ। স্যার কি কোনো স্ক্রিন শেয়ার দিচ্ছেন দেখতে পাচ্ছি না। স্ক্রিন যতটুকু দেখতেছে না ততটুকুই, ঠিক আছে, আস্তে আস্তে আগাবো আমরা। ডেস্কটপ দেখা যাচ্ছে। তাহলে যেটা বললাম যে আইন, আইন প্রণয়ন করবে বাংলাদেশ সরকার অর্থাৎ গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট প্রণয়ন করবে হলো আপনার সংসদীয় আইনের মাধ্যমে, মানে পার্লামেন্টে। তাহলে কোন একটা আইন প্রণয়ন হলে সেটা বাস্তবায়নের জন্য কারোর উপর দায়িত্ব ন্যস্ত করা হয়। তাহলে এই দায়িত্ব দেওয়া হয়েছে এনবিআর কে। তাহলে আমরা প্রথমে এনবিআর সম্পর্কে বুঝতে হবে এবং আইনের বিশাল যে পরিসর, এই পরিসর জানতে গেলে মূল আইনে কি বলা আছে সেটা জানতে হবে। মানে আপনাদের মধ্যে যারা আইটিপি করছেন এবং প্র্যাকটিশনে আছেন তারা কিন্তু মূল আইনের পুরোপূর্ণ মানে পরিপূর্ণ অংশই জানতে হবে। আর যারা আমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চাকরি করি তাহলে তারা ওই কোম্পানির জন্য প্রযোজ্য যতটুকু আইন অতটুকু জানলে আনা। আবার আমরা অনেক ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চাকরি করি কিন্তু ডিপার্টমেন্টাল হেড না, আমরা সাপোর্টিং ডিপার্টমেন্ট হিসেবে কাজ করি বা সাপোর্ট পার্সন হিসেবে। তাহলে তিনি এই কোম্পানির জন্য প্রযোজ্য পেপার ডকুমেন্টস, কর আইন অনুযায়ী যতটুকু পেপার ডকুমেন্টস মেনটেন করা দরকার ততটুকু জানলে আনা। তাহলে এই অল্প অল্প করে জানতে জানতে আপনি আপনার পরিসর আস্তে আস্তে বাড়াইতে হবে, কারণ আপনি যে প্রতিষ্ঠানে আছেন বা যে কাজের সাথে সম্পৃক্ত এই কাজের বাইরেও আপনার ওয়াইড এরিয়া আছে, এই এরিয়া সম্পর্কে না জানলে আপনি আস্তে আস্তে ব্যাকফুটে যাবেন। তাহলে প্রথম হলো এনবিআর। তাহলে এনবিআর সম্পর্কে যদি আমরা জানতে চাই, আমরা জানি এনবিআর মানে হলো ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। বোর্ড, এই বোর্ড শব্দটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে তারা আমরা জানি যে একটা কোম্পানি,
কোম্পানিটার একটা কাগজি সত্তা, মানে আরজিএসসির মাধ্যমে, আরজিএসসি তে রেজিস্ট্রেশনের মাধ্যমে তার ইন্ট্রোডাকশন হয় বা জন্ম লাভ করে। তাহলে একটা কোম্পানিতে যারা ইনভেস্ট করেন তাদের বলা হয় ডিরেক্টর অথবা ইনভেস্টর। তাদের সমন্বয় হয় বোর্ড। বোর্ডের মূল কাজ হলো কি? মূল কাজ হলো কোম্পানিটাকে পরিচালনা করা, নীতি নির্ধারণ করা এবং প্রয়োজনীয় সংখ্যক লোকবল নিয়োগ করা, তার টোটাল অপারেশনটাকে স্মুথলি রান করা। তাহলে এই যে পরিচালনা পর্ষদ, বিভিন্ন উইং, বিভিন্ন ডিপার্টমেন্টাল হেড অথবা ম্যানেজমেন্ট কমিটি অথবা কোম্পানির ম্যানেজমেন্ট যে নিয়োগ করেন, এই নিয়োগ করার উদ্দেশ্য হলো কোম্পানির যে ওয়াইড স্প্রেড যদি থাকে, যে সারা বাংলাদেশে তার অপারেশন আছে, তাহলে সে তখন কি করে বিভিন্ন ডিভিশন, জোন, টেরিটরি, সাব ডিভিশন এভাবে ভাগ করে। তারপরে এখানে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট থাকে, কিছু ফাংশনাল এরিয়া থাকে, আবার কিছু মিটিগেট করার, মানে কোনো আউট দ্য বক্স কোনো ঘটনা যদি ঘটে, অথবা কোম্পানির যে নীতি নির্ধারণ করা আছে এর বাইরে যদি কোনো ঘটনা ঘটে, তাহলে কে এটার জাজমেন্টাল ইস্যু দিবে, কিভাবে সমাধান করবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। তাহলে এনবিআর যদি আমরা কোম্পানির বোর্ডের সাথে তুলনা করি, তাহলে কোম্পানির বোর্ডে পরিচালনা পর্ষদ, নিচে থাকে বিভিন্ন ডিপার্টমেন্ট, উইং, সাব উইং, টিম, সাব টিম, এরকম বিভাজন আছে। তাহলে এনবিআর দেখবেন একাধিক উইং আছে। এই তিনটা মূল উইং হলো ট্যাক্স, ভ্যাট আর কাস্টমস। এই তিন উইং এনবিআর এর আন্ডারে পরিচালনা হয়। তাহলে তিনটা উইং এরই ফিল্ড অ্যাক্টিভিটিস আছে। এই ফিল্ড অ্যাক্টিভিটিস পরিচালনা করার জন্য থাকে অ্যাডমিনিস্ট্রেশন, আর জুডিশিয়াল ইস্যু করার জন্য থাকে জুডিশিয়াল ডিপার্টমেন্ট। এর বাইরে যে তিনটা উইং এর আন্ডারে কার্যক্রম পরিচালনা করার জন্য ন্যাশনাল ওয়াইড এটারে ভাগ করা হয় জোন, জোনের আন্ডারে থেকে ডিভিশন, ডিভিশনের আন্ডারে সার্কেল। এই প্রত্যেকটা সার্কেল অফিসে আবার অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন পরিচালনা করার জন্য এই আয়কর আইন কর্তৃপক্ষের বাইরেও কিছু অফিসিয়াল পোস্ট থাকে। এই সবগুলি মিলে হলো এনবিআর এর কার্যক্রম পরিচালনা। যেমন আমরা যদি সারা বাংলাদেশ চিন্তা করি, তাহলে দেখবেন যে ঢাকা ডিভিশনে আমাদের ট্যাক্সের সার্কেল আছে 15টা, প্রত্যেকটা জোন আছে 15টা, প্রত্যেকটা জোনের আন্ডার আবার অ্যাটলিস্ট 22টা সার্কেল অফিস আছে। তাহলে এই এনবিআর সম্পর্কে যদি আমি ধারণা নিতে হয়, তাহলে আমার ঢুকতে হবে এনবিআর এর ওয়েব পোর্টাল, মানে এনবিআর এর ওয়েবসাইটে ঢুকতে হবে। তো আমরা আস্তে আস্তে ওয়েবসাইটে ঢুকবো। তাহলে প্রথমে আসেন এনবিআর কি। এনবিআর হলো একটা অর্গানাইজেশন, যেটা প্রথমে বলছে থিঙ্ক ইট অ্যাজ অ্যান অর্গানাইজেশন হোয়ার ইউ সার্ভ। না, আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন ওই প্রতিষ্ঠানের সাথে যদি এনবিআর একটা কম্পারিজন করেন, তাহলে আপনি এর সম্পর্কে ভালো বুঝতে পারবেন। তাহলে এখানে থাকে কি বোর্ড অফ ডিরেক্টরস, বিভিন্ন ডিপার্টমেন্ট, তারপর সেকশন, সাবসেকশন, জোন, টেরিটরি। এনবিআর তার কার্যক্রম পরিচালনা করার জন্য মেট্রিক্স, পাওয়ার অফ মেট্রিক্স থাকে, মানে টপ ডাউন অ্যাপ্রোচে কাজ করার জন্য পিরামিড স্ট্রাকচার দেখবেন অনেকে বলা থাকে যে উপরে ম্যানেজিং ডিরেক্টর, এএমডি, ডিএমডি, তারপরে সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, এইভাবে বিভিন্ন ডিভিশন আছে বা ডিভাইডেশন আছে। এনবিআর হলো বাংলাদেশের ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের জন্য সর্বোচ্চ বডি। এর পার্ট আছে কয়টা? দুটা, একটা কাস্টমস অ্যান্ড ভ্যাট। এই দুটা উইং এর আন্ডারে পরিচালনা হয়, একটা কাস্টমস আর একটা ভ্যাট, আর একটা হলো ইনকাম ট্যাক্স। তাহলে এই সবগুলোই এনবিআর এর আন্ডারে। এনবিআর এর মূল কাজ হলো ট্যাক্স কালেক্ট করা। বাংলাদেশ গভর্নমেন্টের যে সোর্স অফ ফান্ড, তার মধ্যে এনবিআর হলো মোর দেন 80% কভার করে। তো 80% আমাদের কাস্টমস এর আন্ডারে আদায় হলো ডিউটিস, আর ভ্যাট অথরিটির আন্ডারে ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি, তারপরে হয় ভ্যাটের আন্ডারে থাকতেছে আপনার ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি, টার্ন ওভার ট্যাক্স। আর ইনকাম ট্যাক্স এর আন্ডারে থাকতেছিল ইনকাম ট্যাক্স। এর বাইরে থাকে আদার বিভিন্ন ধরনের ফিস এন্ড চার্জেস। তাহলে এনবিআর এর যে তিনটা উইং বললাম, মেন উইং, একটা হলো কাস্টমস, ভ্যাট আর একটা ইনকাম ট্যাক্স। তাহলে যেটা বললাম যে জোনাল অফিস, প্রত্যেকটা জোনের আন্ডারে
কার্যক্রমের দায়িত্ব থাকে কমিশনারের উপরে। কমিশনার হলো একটা জোনের হেড। একটা কমিশনার আন্ডারে আবার একাধিক জোনের দায়িত্ব থাকে। এই জোনের আন্ডারে যে সার্কেল অফিস থাকে, সার্কেলের মূল কর্মকর্তা হলো ডিসিটি। এরপরে বলা আছে কি দেখেন, এনবিআর বাংলাদেশের যে টোটাল রেভিনিউ তার 95%, গভর্নমেন্ট রেভিনিউর 90% আদায় করে এনবিআর। টোটাল যে রেভিনিউ তার আবার দুটো পার্ট আছে, একটা এনবিআর আদায় করে আর একটা নন এনবিআর। এনবিআর এর পোর্শনের মধ্যে থাকতেছে কাস্টমস ডিউটি, ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি, এক্সাইজ ডিউটি, ইনকাম ট্যাক্স, টার্নওভার ট্যাক্স, সারচার্জ, ফরেন ট্রাভেল ট্যাক্স, ইলেকট্রিসিটি ডিউটি, অ্যাডভার্টাইজমেন্ট ট্যাক্স, তারপরে দেখেন গিফট ট্যাক্স, এর বাইরেও আদার্স ট্যাক্স আছে। স্যার 2019 সাল পর্যন্ত। জি, স্যার একটা কোশ্চেন ছিল, ওই যে টার্নওভার ট্যাক্সটা আসলে যদি একটু বলতেন, টার্নওভার ট্যাক্সটা আসলে কোনটা? টার্নওভার ট্যাক্সটা এই মূসক আইনে 3 ধরনের করের কথা বলা আছে। এই 3 ধরনের কর কে প্রদান করবেন বা কোন ধরনের ট্যাক্স পেয়ার হলে এটা প্রদান করবেন, ওই জায়গায় আবার রেজিস্ট্রেশনের কথা বলা আছে। বলা আছে 3 কোটি টাকার উপরে যদি টার্নওভার মানে হলো বিক্রয়, আর যদি সেলস রেভিনিউ 3 কোটি টাকার উপরে বাৎসরিক হয় তাহলে সে ভ্যাট আইনের আওতায় রেজিস্ট্রেশন দিবে। আর 3 কোটি টাকার নিচে 50 লাখ টাকার উপরে হইলে সে টার্নওভার ট্যাক্স পেয়ার হিসাবে রেজিস্টার নেবে, তার করের হার হলো 4%। আর ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন দিলে সে 15% স্ট্যান্ডার্ড ভ্যাট দিবে, অথবা ট্রানকেটেড মানে 15%-এর নিচে যে কোনো হার যা আইনে বলা আছে সেই অনুযায়ী দিবে। আর টার্নওভারের ক্ষেত্রে 4% ট্যাক্স, তার রেভিনিউর উপরে 4% ট্যাক্স দিবে। এখন দেন বলা আছে 2019 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এনবিআর এর আন্ডারে ট্যাক্সেস জোন ছিল 31টা, আর সার্কেল অফিস ছিল 649। এর বাইরেও আপিলের জোন আছে 7টা। আপিলের জোন মানে হলো যে জোনে বা সার্কেলে যে আপনার কার্যক্রম আসে সেই কার্যক্রম সম্পর্কে আপনি ট্যাক্স পেয়ারের কোনো যদি দ্বিমত থাকে সেটা সেটেলমেন্ট করার জন্য আপনি যাবেন আপিলের জোনে। আপিলের জোন আছে 7টা। আপিল অথরিটি মানে যার কাছে আপনি ডিসিটির কার্যক্রম সম্পর্কে সংক্ষুব্ধ হইলে বা আবেদন করলে সে বিচার করবে বা রায় দিবে, পুনরায় রিভিউ করবে। আপিলের রায়ও যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে আপনি যাবেন ট্রাইব্যুনাল বেঞ্চ। তাহলে সারা বাংলাদেশে ট্রাইব্যুনাল বেঞ্চ আছে 8টা। এই বেঞ্চটাকে বলা হয় দ্বৈত বেঞ্চ। দ্বৈত বেঞ্চ মানে হলো ডিসিশন দিবেন অ্যাটলিস্ট 2জন বিচারক, এই কারণে এটা বলা হয় যে দ্বৈত বেঞ্চ। এখন আসেন আয়কর আইন। আয়কর আইন 2023। তাহলে আমি যদি ইন ডিটেলস জানতে চাই যে আয়কর সম্পর্কে আমি ভালো ধারণা নিতে চাই, তাহলে আমার জানতে হবে কি কি। জানতে হবে ট্যাক্সেস ল। তো ট্যাক্সেস ল বলতে শুধুমাত্র ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, এর বাইরেও আরো কিছু বিষয় আছে। তাহলে বলা আছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, এটা ইন্ট্রোডিউস হয়েছে জুন 22, 2023-এ। কারণ আমরা যদি ইনকাম ট্যাক্স আয়কর আইন সম্পর্কে জানতে চাই তাহলে সেখানে দেখবো যে আমরা টোটাল অংশ আছে বইতে 25টা, এখানে চ্যাপ্টার আছে 115টা, সেকশন আছে 345। তাহলে এই যে 115টা চ্যাপ্টার, 25টা পার্ট, 345 সেকশন, এই সকল সেকশন অল্প সময় আপনার আমার পক্ষে মানে জানা সম্ভব না, বা জানলেও আপনার আবার মাথা থাকবে না। তাহলে কি করতে হবে? প্রথমে আমাদের ওয়েট দিতে হবে যে 345 সেকশনের মধ্যে আমি অ্যাটলিস্ট কয়টা সেকশন না জানলেই না, বা যেটা না জানলে আমি সামনে আগাইতে পারবো না। তাহলে আয়কর আইনটা দেখবেন অনেকটা ম্যাথমেটিক্যাল ইস্যুর মতো। প্রাইমারি চ্যাপ্টার সম্পর্কে ভালো ধারণা না থাকলে আপনার পরের অংশগুলো সম্পর্কে ক্লিয়ার হতে পারবেন না। তাহলে আমরা চেষ্টা করবো এই 345 সেকশনের মধ্যে যা না জানলেই না, এইগুলোর আমরা খুব ওয়েট দিব। এরপরে বলা আছে এখানে তফসিল আছে 8টা। এই 8টা তফসিলের মধ্যে আমরা অ্যাটলিস্ট 2টা তফসিল ভালোভাবে আমাদের শিখতে হবে। তাহলে প্রথম তফসিলে আছে দেখেন শিডিউল 8টার মধ্যে প্রথম শিডিউলে বলা আছে স্পেশাল ট্যাক্স ট্রিটমেন্ট। এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য না, মানে সবার জানতে হবে এরকম না। তারপরে বলা আছে এপ্রুভ ফান্ডস,
এপ্রুভ ফান্ড যে কোম্পানিতে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সুপারঅ্যানুয়েশন ফান্ড আছে তাদের এগুলো জানার দরকার আছে। আদারওয়াইজ আপনার যদি লিমিটেড স্কোপ থাকে কাজের তাহলে আপনার জানার দরকার নাই। যাদের বিজনেস স্যার ইনকাম আছে। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলুন। স্যার অ্যাপ্রুভ ফান্ডসের ভিতরে কি এই যে ওয়ার্কার পার্টিসিপেশন ফান্ড ডব্লিউপিপিএফ কি আসবে? ওরা তো উল্লেখ ডাব্লিউপিপিএফটা লেবার অ্যাক্টে বাধ্যতামূলক, এটা থাকতেই হবে। ঠিক আছে, এটা এনবিআর এপ্রুভাল নেওয়ার কিছু নাই। এই ক্ষেত্রে ট্যাক্স কিভাবে হবে? ট্যাক্স মওকুফ হবে না নাকি? ওটা পর্যায়ক্রমে আমরা বিজনেস ইনকামে যখন যাবো তখন এটা আলোচনা করবো। ওটা জানতে গেলে আমরা পর্যায়ক্রমে যাবো। আর যাদের বিজনেস ইনকাম আছে তাদের ডিপ্লেশন এন্ড অ্যামortization মানে থার্ড শিডিউল খুব ভালোভাবে বুঝতে হবে। তারপরে শিডিউল 4 and 5 এগুলি আমাদের ক্লাসে খুব একটা আলোচনা দরকার নাই। কিন্তু 6 শিডিউল মানে এক্সাম্পশন, রিবেট এন্ড ক্রেডিট, 6 শিডিউল আমরা যারা স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতা মানে আমি আপনি রক্ত মাংসের মানুষ যারা, তাদের জন্য এই 6 শিডিউল খুব ইম্পর্টেন্ট। তাহলে আপনার যে ব্যক্তি করদাতা মানে স্বাভাবিক ব্যক্তি করদাতার বা ইন্ডিভিজুয়াল বলেন অথবা ন্যাচারাল পার্সন, তাদের ট্যাক্স ফাইল ভালোভাবে বুঝতে গেলে 6 শিডিউল একদম ম্যান্ডেটরি। এটা না জানলে আপনি ভালো কাজ করতে পারবেন না। তারপর অংশে আছে 7 শিডিউল, বলা হচ্ছে স্পেশাল ট্যাক্স রেট। স্পেশাল যে শব্দটা যখন আসছে তখন আরো দুইটা শব্দ আছে, একটা হলো রেগুলার ট্যাক্স রেট, একটা হলো ফাইনাল ট্যাক্স, আর একটা বলা আছে মিনিমাম ট্যাক্স। তাহলে 4টা শব্দ আসলো। একটা হলো নর্মাল রেট, স্পেশাল রেট, ফাইনাল রেট, আর একটা হলো রিডিউস রেট অথবা মিনিমাম ট্যাক্সের রেট। এরপরে দেখেন 8 শিডিউল স্পেশাল প্রভিশন। এই স্পেশাল প্রভিশন জানবেন যারা স্টার্ট আপ কোম্পানি মানে সদ্য যাত্রা শুরু করছে। এর বাইরেও দেখেন ইনকাম ট্যাক্স অ্যাক্টের বাইরে আপনার জানতে হবে ইনকাম ট্যাক্স রুল 1984, এখানে 75টা রুল আছে। এই রুলস এর অধিকাংশ এখন বাতিল হয়ে গেছে, আর 8-10টা রুল করলেই আনা। এরপরে বলেছে বিভিন্ন ধরনের ফর্ম, আয়কর আইনে, ভ্যাট আইনে দেখবেন, ভ্যাট আইনে 75টার মতো ফর্ম আছে, আয়কর আইনেও বেশ অনেকগুলি ফর্ম। এই ফর্মের মাধ্যমে আপনি আপিল আপনার রিটার্ন সাবমিশন করবেন, তারপর আপিলের অর্ডার ওই ফর্মের মাধ্যমে আসবে। তাহলে এই ডিফারেন্ট ফর্মের মধ্যে এই কটা ফর্ম খুব গুরুত্বপূর্ণ। একটা হলো আইটি 88। আইটি 88 হলো আপনার রিটার্ন জমা দেওয়ার পরে কর নির্ণয়ন কর্মকর্তা মানে ডিসিটি অফিস বা সার্কেল অফিস আপনি যে রিটার্ন জমা দিলেন এখানে আপনার আয়, ব্যয়, সহায় সম্পত্তি, লাইবিলিটিস, খরচ, কর প্রদান, আপনার ইনভেস্টমেন্ট, এইগুলো যা উল্লেখ করছেন তার সাথে ডিসিটির কোনো দ্বিমত থাকলে আপনার পেপার ডকুমেন্টস দ্বারা কোনো ট্রানজেকশনের সমর্থন যদি আপনি না দিতে পারেন, এইগুলোর আলোকে সে একটা অর্ডার জারি করে। এই অর্ডারটা হলো যে আপনার সাথে তার কোথায় দ্বিমত হইলো এই দ্বিমতের একটা লিখিত ফর্ম, এই ফর্মটার বলা আইটি 88। তো এই ফর্মটা যখন ডিসিটি ইস্যু করলেন তখন স্বাভাবিকভাবে আপনার সাথে যেহেতু দ্বিমত হয়েছে, আপনার সাথে তার করেরও দ্বিমত হবে, আপনার সাথে আয়ের ব্যয়েরও দ্বিমত হবে। এই 88-র পরে এই কারণে সে আইটি 30 মানে আইটি 88-র আলোকে আপনার কি পরিমাণ কর আসলো সেটা আইটি 30-এ দেখানো। এই আইটি 30-এর আলোকে আপনার আবার সে উনি ডিমান্ড নোটিশ দেন যে আপনি আরো এত টাকা কর দিবেন অথবা এত টাকা কর আপনি ফেরত করেন। বুঝছেন কিনা? তাহলে এই যে আইটি 88 15-30 পাওয়ার পরে আপনি এখন বললেন যে ডিসিটি তো আমার ব্যাক ফুটে ফেলাই দিল। আমি যা আশা করছিলাম তার সাথে ডিসিটির অনেক ক্ষেত্রে দ্বিমত হয়েছে। এখন ডিসিটি যখন রায় দিচ্ছেন ওনার সুপিরিয়র অথরিটি হলো কমিশনার, আপনি তার কাছেও বিচারের জন্য যেতে পারেন অথবা আপনি লিগ্যাল প্রসিডিং মানে জুডিশিয়াল প্রসেস যাইতে পারেন। তখন আপনি যাবেন ট্রাইব্যুনালে, সরি আপিলেট কমিশনার অথবা আপিলেট জয়েন্ট কমিশনার অথবা এডিশনাল কমিশনারের কাছে। তখন তারা যে সিদ্ধান্ত দেবে সেটা বলা আইটি 62। এর বাইরে বলা আছে ডিফারেন্ট রিটার্নস। তাহলে আপনি কি কি জানলেন? অ্যাক্টের পর আসতেছে আপনার রুল,
রুলের পরে বিভিন্ন ধরনের ফর্ম, তারপরে বলা হচ্ছে রিটার্ন। এরপরে আপনার জানতে হবে কি কি, দেখেন এই যে ফাইন্যান্স বিল অথবা প্রপোজ বাজেট, তারপরে আসতেছে ফাইন্যান্স অ্যাক্ট, তারপর সোর্স ট্যাক্সের রুল, আইটি পরিপত্র, জেনারেল অর্ডার, স্ট্যাটুটরি অর্ডার, জুডিশিয়াল ডিসিশন, স্ট্যান্ডিং অর্ডার। তাহলে এই যে এতগুলি বিষয়, এই বিষয়গুলোর মধ্যে আমরা সবাই জানি যে প্রতি বছর সরকার বাজেট ঘোষণা করেন পার্লামেন্টে। এই যে বাজেটটা ঘোষণা করেন, এই বাজেটটার একটা বুকলেট আকারে প্রকাশ করেন। এই বুকলেটটা এটা বলা হয় ফাইন্যান্স বিল। বিল বলা হচ্ছে এই কারণে যে এটা একটা প্রপোজাল, সরকার সরাসরি আপনার উপর বাধ্যকরী হিসেবে কোনো লোড দেন না, ওনারা বিল করেন। এই বিল তখন আমি, আপনি এবং ব্যবসায়ী সংগঠন যারা আছেন সবাই রিভিউ করেন, করার পরে যদি কোনো মতামত থাকে ওই যে ডিসিসি, তারপরে বিভিন্ন প্রফেশনাল বোর্ডের মাধ্যমে এনবিআর সাবমিট হয়। সাবমিট হওয়ার পরে তারা আবার এটা রিভিউ করে, রিভিউ করার পরে আসে এই যে ফাইন্যান্স অ্যাক্ট। তাহলে দেখেন ফাইন্যান্স অ্যাক্টের পাশাপাশি আবার বলা হচ্ছে অর্ডিন্যান্স। তাহলে অ্যাক্ট জারি হয় যখন সংসদ থেকে হয়, আর এখন দেখবেন সংসদ নাই। সংসদ যখন নাই, পার্লামেন্টের গভর্নমেন্টের বাইরে কেউ যখন কোনো পলিসি দেন সেটা বলা হয় অর্ডিন্যান্স। তাহলে ফাইন্যান্স বিল, ফাইন্যান্স অ্যাক্ট, এরপরে আসে এই অ্যাক্টে যা বলা হলো সেগুলো কিছু ব্যাখ্যাপত্র থাকে, ব্যাখ্যাপত্র যেটা বলা হয় পরিপত্র। পরিপত্রের পরে সারা বছর ধরে আরো কোনো যদি কোনো অর্ডার জারি করা প্রয়োজন হয় তখন আসে এসআরও। এসআরওর পাশাপাশি দেখবেন বিভিন্ন ধরনের জেনারেল অর্ডার আসে। এছাড়াও আইনে যা বলা আছে, তাহলে আইনে যদি সরকার রিজিড থাকে অথবা সবাই রিজিড থাকে তাহলে কিন্তু বাস্তব প্রেক্ষাপট আর বিবেচনা করা যায় না। এই কারণে আপনি আমি যখন আপিল ট্রাইব্যুনাল, হাইকোর্ট বা রিট পিটিশনে যাই, তখন একটা রায় হয়, ওই রায়টা বলা হয় জুডিশিয়াল ডিসিশন। তাহলে আইনের সাথে সরাসরি ম্যাচ না করলেও এই জুডিশিয়াল ডিসিশন আমাদের ক্ষেত্রে অনেক প্রভাব বিস্তার করে। এর বাইরেও দেখবেন ইন্ডাস্ট্রি স্পেসিফিক বিভিন্ন ধরনের ব্যাখ্যা থাকে, যেগুলি এনবিআর তার পলিসি শাখার সাথে যোগাযোগ করলে বেনিফিট গুলি দেয়। এরপরে আসেন আমাদের বাংলাদেশ এনবিআর এর আন্ডারে যে ট্যাক্সের আদায় হয়, এই ট্যাক্সের স্ট্রাকচার। স্ট্রাকচারটা ভাগ করেছে দুই ভাগে, একটা হলো ডিরেক্ট ট্যাক্স আর একটা ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স মানে হলো কি, যার আয় বা যে কাজটার সাথে সম্পৃক্ত সেই ট্যাক্সটা প্রদান করবে, এই ট্যাক্স সে অন্যের উপরে বর্তাইতে পারবে না। আর ইনডিরেক্ট ট্যাক্স মানে হলো যতবার হাত বদল হবে বেনিফিট, সার্ভিস অথবা প্রোডাক্ট, যতবার হাত বদল হবে ততবারই আগের জন পরজনের কাছ থেকে এই ট্যাক্সেস রেভিনিউটা আদায় করে নেবে। তাহলে ডিরেক্ট ট্যাক্সের উদাহরণ কি দেখেন, ইনকাম ট্যাক্স, গিফট ট্যাক্স, ফরেন ট্রাভেল ট্যাক্স, ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স, নন জুডিশিয়াল স্ট্যাম্প ট্যাক্স, রেজিস্ট্রেশন অ্যাক্ট, ইমুভেবল প্রপার্টি ট্যাক্স। আর ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যে আছে দেখেন কাস্টমস ডিউটি, এক্সাইজ ডিউটি, মোটর ভেহিকল ট্যাক্স, নার্কোটিক্স অ্যান্ড লিকুইড ডিউটি, ভ্যাট, টার্নওভার ট্যাক্স, সাপ্লিমেন্টারি ডিউটি। তাহলে এখন প্রথম বিষয়টা বুঝেন যে আপনি আমি আয়কর আইন সম্পর্কে যদি ভালোভাবে জানতে চাই, তাহলে আপনার হাতে ফাইন্যান্স অ্যাক্ট, পরিপত্র, তারপরে ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ইনকাম ট্যাক্স রুল। এর বাইরে আরেকটা জিনিস আছে, সেটা কেউ খেয়াল করছেন কিনা? এসআরও। এছাড়াও তো আছে নির্দেশিকা। আরেকটা বিষয় হলো যে ইনকাম ট্যাক্স নির্দেশিকা মানে গাইডলাইন।
যারা আইটিপি করছেন তারা অবশ্যই নির্দেশিকা সম্পর্কে জানেন। মানে প্রতি বছরই দেখবেন স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতার নির্দেশিকা, তার মানে ইনকাম ট্যাক্স রিটার্ন উনি কিভাবে জমা দিবেন, এই বিষয়গুলি নির্দেশিকায় খুব ডিটেলস আলোচনা করা থাকে। তাহলে আপনাদের কাজ হবে যে বিষয়গুলো বললাম, যেমন ফাইন্যান্স অ্যাক্ট, পরিপত্র, তারপরে এসআরও নির্দেশিকা, ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ইনকাম ট্যাক্স রুল, এইগুলি আপনি খুব ভালোভাবে জানতে হবে। এখন এই সকল ডেটা সম্পর্কে জ্ঞান লাভ করতে হলে আমাদের প্রথমে যাইতে হবে এনবিআর এর যে পোর্টাল, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। কেউ যদি আগে এই ড্যাশবোর্ডে না যায় থাকেন তাহলে আজকে খুব ভালোভাবে দেখেন। আপনি এই যে nbr.government.bd, এই যে পোর্টালটা দেখলেন, এই পোর্টালের শুরুতে কি আছে দেখেন, একটা ঘরের চিহ্ন আছে। এই ঘরে ক্লিক করলে কি আসে দেখেন। এই ঘরে ক্লিক করে যখন আপনি নিচের দিকে আসবেন দেখেন এখানে যা আছে সব এক নজর পড়বেন, না পড়লে ক্লিয়ার হবে না। প্রথমে আছে কি এনবিআর, তারপর আছে ভ্যাট, কাস্টমস, ইনকাম ট্যাক্স, ই রিটার্ন, ব্যাগেজ রুল, ভ্যাট রেজিস্ট্রেশন, ভ্যাট রিটার্ন ফাইলিং। এর নিচে দেখেন একটা জিনিস আছে ইনফরমেশন লাইব্রেরি। ইনফরমেশন লাইব্রেরিতে কি কি আছে দেখেন, এই যে ফিল্ড অফিসার্স অফ এনবিআর। আপনার সে মনে করেন প্রথম দিন এনবিআর ভিজিটে যাবেন, এখন কোন জায়গায় যাবেন, কোন সার্কেলে যাবেন, কোন জোনে যাবেন, এইগুলো জানতে গেলে আপনি এখানে ক্লিক করলে এই যে দেখেন অফিস চলে আসছে। অফিসের মধ্যে আছে ভ্যাট অফিস, ইনকাম ট্যাক্সের অফিস, কাস্টমস, ইম্পর্টেন্ট লিঙ্কস। এখন যদি আপনি দেন ইনকাম ট্যাক্স, তাহলে ইনকাম ট্যাক্সে দেখেন এই যে যেটা বলতেছিলাম, অফিস নেম ট্যাক্সের জোন 1 ঢাকা, ওয়েবসাইট দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার একটা দেওয়া আছে। এখন আপনি ঢাকা জোন 1-এ যাবেন, 2-এ যাবেন না 3-এ যাবেন, সেটা ডিসাইড করতে হবে আপনার যে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট আছে, সরি ইটিন, ইলেকট্রনিক্স ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। এর নাম্বারটা হলো, আমি আপনি একটা ক্লাসের স্টুডেন্ট যদি হই তাহলে আমাদের একটা রোল নম্বর থাকে, ইটিনটাও একটা রোল নম্বর। এই নাম্বার দিয়ে আপনার আইডেন্টিফাই করা হয়। ইটিনের নিচে বলা থাকে আপনি কোন জোনের আন্ডারে, কোন সার্কেলের আন্ডারে। এই জোন আর সার্কেলের মধ্যে আপনার সকল কার্যক্রম সীমাবদ্ধ। তাহলে ইনকাম ট্যাক্স অফিস দেখেন এখানে কয়টা আছে, আমি 36টা বলছিলাম, এই 36টার পরে 19-এর পরে দেখেন আরো 3টা আসছে, বুঝছেন কিনা? তাহলে এখন ইনকাম ট্যাক্স সার্কেল অফিস আছে, সরি জোন অফিস আছে 29টা। এখন আসেন এই যে ট্যাক্সের জোন 1, 2, এখন আপনি যে জায়গায়, সেই জায়গার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যোগাযোগ করে আপনি ওই অফিস ট্রেস করবেন। আবার যদি বলেন ভ্যাট, ভ্যাটে দেখেন কয়টা অফিস আছে সারা বাংলাদেশে, 19টা ডিভিশন অফিস আছে বা কমিশনারেট। কাস্টমসে গেলে কাস্টমস অ্যান্ড বন্ড, টোটাল আছে 11টা। তাহলে আসেন আবার যে ওই জায়গায়, তাহলে ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখুন, এই যে পোস্ট রিটায়ারমেন্ট, এটা এই পোস্ট ডিপার্টমেন্ট হলো ওই জায়গার যে অফিসার আছে তাদের জন্য, আপনার আমার জন্য না। ফোকাল পয়েন্ট কর্নার, ফোকাল পয়েন্ট কর্নার মানে হলো কোনো বিষয় জানতে গেলে আপনি কোথায় যোগাযোগ করুন। তাহলে দেখেন এই যে প্রথমে বলা আছে যে ফোকাল পয়েন্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ যে ভাগাভাগি করা আছে তাদের নাম অ্যাড্রেস এই জায়গায় দেওয়া আছে। এই যে অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড, তাহলে আপনার কোনো ফাইল যদি এইসব জায়গায় পড়ে, আপনি এই ফোকাল পয়েন্ট এই জায়গায় আপনি কোনো মানে কোনো যদি ট্র্যাক করতে না পারেন বা আপনি যদি গাইডলাইন না পান যে কিভাবে আগাবেন, তখন এইসব জায়গায় ফোন দিয়ে আপনি আলোচনার মাধ্যমে আলোচনা পূর্বক আগাবেন। ফিল্ড অফিসের পরে ট্রান্সফার পোস্টিং দরকার নেই আমাদের। এই যেমন ব্যাগেজ রুল, ব্যাগেজ রুল মানে হলো যে আপনি ডিউটি ছাড়া শুধু ব্যাগে করে আপনি কি পরিমাণ পণ্য বিদেশ থেকে আনতে পারবেন, ওই ব্যাগের সাইজ কতটুকু হবে, কতটুকু ওয়েট থাকবে এই জায়গায়, কোন চ্যানেল দিয়ে বের করবেন, কি কি আইটেম আনতে পারবেন। তারপরে দেখেন ডাবল ট্যাক্সেশন এভিডেন্স এগ্রিমেন্ট। ডাবল ট্যাক্সেশন মানে কি,
আপনি বাংলাদেশেরও ইনকাম করেন, বাংলাদেশের বাইরেও ইনকাম করেন, ওই ইনকাম বাংলাদেশে ব্যাংক চ্যানেলে আনলে আপনি কি পার্সেন্ট ট্যাক্স দিবেন, কতটুকু রিবেট পাবেন, এই কথাগুলি এই ডাবল ট্যাক্সেশন এগ্রিমেন্টের আওতায় নির্ধারণ করা হয়। তারপর বলছিলেন ইনকাম ট্যাক্স পরিপত্র। ইনকাম ট্যাক্স পরিপত্রটা মানে হলো এই প্রথমে ফাইন্যান্স বিল, ফাইন্যান্স অ্যাক্ট, এইগুলোর পরে আসে পরিপত্র। পরিপত্রে বিভিন্ন ধরনের গাণিতিক ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া থাকে। তাহলে আপনি যদি ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন ভালোভাবে বুঝতে চান, তাহলে পরিপত্র আপনার হাতের কাছে থাকতে হবে। তাহলে এখান থেকে খালি বেসিক্যালি আপনাদের জানতে হবে ইনকাম ট্যাক্স পরিপত্র, আর হইলো ফিল্ড অফিসেস, কয়টা ফিল্ড অফিস আছে। এরপরে আবার উপরে আসেন, বলা আছে অ্যাবাউট আস, মানে এনবিআর সম্পর্কে আপনি কিভাবে জানবেন। তাহলে এনবিআর সম্পর্কে আমরা মোটামুটি একটা প্রাইমারি ধারণা নিচ্ছি। এখন আসলে এনবিআর এর অর্গানোগ্রাম, যেটা বলতেছিলাম যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের বোর্ড, বোর্ডের প্রথমে থাকে চেয়ারম্যান, চেয়ারম্যানের নিচে বোর্ডের অন্যান্য কর্মকর্তা। তাহলে দেন এই যে চেয়ারম্যান, চেয়ারম্যানের নিচে আছে মেম্বার, বলা আছে বোর্ড অ্যাডমিন। তারপরে বলা আছে ডিরেক্টর জেনারেল সিআইসি। সিআইসি মানে হলো চৌকস কর্মকর্তা বা র্যাবের মতো অনেস্ট অফিসার, কোনো জায়গায় ছাড় দেন না। ওনাদের হাতে পড়লে আপনার কেল্লা ফতে, আপনি সার্কেল যত সহজে ম্যানেজ করতে পারবেন, সিআইসি অত সহজে ম্যানেজ করা যায় না। তাহলে সিআইসি তাদের মেধা প্রয়োগ করে আপনাদের ট্র্যাক করে কর রোধ, মানে কর ফাঁকি রোধে তারা অগ্রণী ভূমিকা পালন করে। এরা অনেস্ট, কারণ যে পরিমাণ কর তারা আদায় করে তার 20% সরকার তাদের দিয়ে দেয়, এবং বড় অঙ্কের কর আদায় করতে হলে তাদের প্রমোশন ইনক্রিমেন্ট এগুলো আটকায় না। এই কারণে তাদের ম্যানেজ, আমরা অনেক সময় বলি না যে ম্যানেজ করা যায়, এই জায়গায় ম্যানেজ করা একটু মুশকিল। ওনারা ইউজুয়ালি চেষ্টা করেন আইনি বিধানের মধ্যে থাকতে, লজিক, তারপরে ওই অনেক সময় ছাড় দেওয়ার মানসিকতা, অথবা আমরা বলি না যে জাজমেন্টাল ইস্যু, এই ধরনের ইস্যুর বাইরে ওনারা ওনারা আইনে যা বলা আছে তাই কমপ্লাই করার চেষ্টা করেন। তারপরে দেন মেম্বার কাস্টমস অ্যান্ড ভ্যাট, তারপর বলা আছে মেম্বার কাস্টমস সেক্টর, মেম্বার কাস্টমস পলিসি। তাহলে মূল জিনিসগুলি দেখেন যে একটা আছে সিআইসি, একজনের বলা আছে এডমিন, তারপরে দেখেন পলিসি শাখা, তারপরে অডিট অ্যান্ড ইন্টেলিজেন্স, তারপর দেখেন আইটি অ্যান্ড এনফোর্সমেন্ট, এরকম বিভিন্ন ভাগ করা আছে। তাহলে এই ভাগাভাগির মাঝখানে দেখবেন এই যে যেখানে এই যে ড্যাশ মার্ক দেওয়া আছে, তার মানে এর নিচে কিছু নাই বা এর মধ্যে আর অন্য কিছু নাই, তার মানে বাকি সবাই চেয়ারম্যানের আন্ডারে। চেয়ারম্যান আন্ডারে যখন আপনি এই যে প্লাস চিহ্নতে ক্লিক করলেন, মেম্বার বোর্ড এডমিন, ওনার আন্ডারে আবার কারা আছে। তারপরে আসেন ডিরেক্টর জেনারেল সিআইসি, তার অধীনস্থ কারা। তারপরে মেম্বার কাস্টমস এন্ড ভ্যাট, এর মধ্যে যে বলা আছে এফএস, এফএস মানে হলো ফার্স্ট সেক্রেটারি। তাহলে এই যে নামের বাহার দেখতেছেন, বাহার, নামের বাহার, মেম্বার, ডিরেক্টর, তারপরে ডিরেক্টর জেনারেল, তারপরে এখানে দেখলেন ফার্স্ট সেক্রেটারি, দেন ফার্স্ট সেক্রেটারি, সব জায়গায় ফার্স্ট সেক্রেটারি। তাহলে ফার্স্ট যেখানে আছে ওই জায়গায় সেকেন্ডও থাকার কথা। এত যে নাম দেখলেন, এই নামগুলি দেখে আপনার আমার মানে ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু না, পাজল হওয়ার কিছু নাই। অনেক সময় আমরা ডিরেক্টর শব্দ শুনলে অনেক ভয় পাই, যে ডিরেক্টর না জানি কি। প্রেসিডেন্ট নাম শুনলে আরো চিন্তা করি যে উনি মনে হয় অনেক বড় অফিসার। তাহলে এই ভীতি কাটানোর জন্য আমরা যদি ব্যাংক, নন ব্যাংক ফাইন্যান্স, ইন্স্যুরেন্স কোম্পানি এবং ট্রেডিশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি চিন্তা করি, দেখবেন যে অনেক জায়গায় বলা থাকে এক্সিকিউটিভ, অনেক প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ শব্দটা থাকে না, থাকে অফিসার। আবার ব্যাংকে যাবেন দেখবেন প্রেসিডেন্ট, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, এরকম শব্দগুলি থাকে। তাহলে অনেক প্রতিষ্ঠানে দেখবেন জেনারেল ম্যানেজার।
এই জেনারেল ম্যানেজার ইকুইভ্যালেন্ট টু এবিপি প্রেসিডেন্ট এরকম। আবার অনেক কোম্পানিতে দেখবেন এক্সিকিউটিভ পদ নাই, শুরু হয়েছে ডিরেক্টর পজিশন থেকে। তাহলে ডিরেক্টর মানে যে সে শেয়ার হোল্ডার অথবা বোর্ডে বসে এরকম না। তাহলে এই যে দেন ফার্স্ট সেক্রেটারি বোর্ড অ্যাডমিন আছে কি এসএস, এসএস মানে হলো সেকেন্ড সেক্রেটারি। তো এরকম বিভিন্ন নাম আছে। তো নাম এটা বেসিক্যালি নির্ভর করে আপনি জোনে বা অ্যাডমিনে কাজ করতেছেন, নাকি সিএসসি তে আছেন, নাকি ট্রাইব্যুনালে আছেন। তাহলে এই কমিশনার হলে বেসিক্যালি টপ ডাউন অ্যাপ্রোচের এনবিআর পরের পজিশন হলো কমিশনার। এই কমিশনারই যখন ট্রান্সফার হয় আপনার, তখন তারা বলা হয় মেম্বার। উনি যখন বোর্ড অ্যাডমিনে যান তখন উনি ডিরেক্টর নাম ধারণ করেন। একই ব্যক্তি কোন উইং এ কাজ করলেন তার উপর বেস করে তার এই টাইটেল, জেনারিক টাইটেলটাও চেঞ্জ হয়। এই কারণে নাম দেখে ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু নেই। এরপরে দেখেন নিচে কি আছে, দেখেন এই যে লিস্ট অফ অফিসার্স অফ এনবিআর। এখানে এই যে চেয়ারম্যান অফিস, যখন চেয়ারম্যান অফিস দিলেন ওনার আন্ডারে ওনার সাথে সরাসরি কারা কাজ করেন, বোর্ড এডমিন। এখানে দেখলেন কয়েকজনের নাম আছে। এডমিন কাস্টমস, কাস্টমস ভ্যাট, ইনকাম ট্যাক্স। আমরা আসলে ইনকাম ট্যাক্সের, ইনকাম ট্যাক্সে যখন সার্চ দিলাম লম্বা লিস্ট আসছে। তাহলে কে কোন জোন কোন সার্কেলের আন্ডারে আছেন এই বিষয়গুলো সব এখানে পাইলেন। এই নামগুলি জানাও কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে গেলে আপনি অনেক সুবিধা পাবেন। অনেক সময় দেখবেন যে এই অফিসারদের নাম না জানার কারণে আপনি অনেক জায়গায় অ্যাক্সেস পেতেছেন না, বুঝছেন। তারপর দেন সিআইসি, ওনাদের সাথে রিলেশন বিল্ড আপ করতে পারাটা অনেক ভাগ্যের বিষয়। এই জায়গায় ইউজুয়ালি আপনারা সরাসরি অ্যাক্সেস দেন না, কারো মাধ্যমে অ্যাক্সেস নিতে হবে। আগে কন্ট্যাক্ট করে ও জায়গায় শিডিউল নিতে হয়, এবং ওনাদের রুমে যাইতে গেলে বাইরে ব্যাগ এন্ড লাগেজ যা আছে সব রাইখা, মোবাইল ফোন সহ রাইখা তারপরে যেতে হয়। খুব সিক্রেসি মেনটেন করা হয়ে যায়। তারপরে দেন স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান কোন রিলেটেড ডাটা নিতে গেলে ওনাদের কাছ থেকে আমরা যোগাযোগ করতে হবে। তো এই জায়গায় আপনার আমার আর তেমন কিছু দেখা নাই। এরপর আসেন দেখেন ই সার্ভিস। আমরা সবাই জানি এনবিআর অটোমেশন প্রক্রিয়া অনেক দূর আগায় গেছে। আগামীতে উদ্দেশ্যটা হলো যে আপনারা এনবিআর ডিজিটাল সিস্টেমে। ই সার্ভিসের মধ্যে বলা আছে কি কি দেন, ইনকাম ট্যাক্স, কাস্টমস ভ্যাট। ইনকাম ট্যাক্সে বলা আছে হায়ার কোর্ট, কেস ম্যানেজমেন্ট, তারপরে রিটার্ন ভেরিফাই অথবা পিএসসি, ইনকাম ট্যাক্স ফাইলিং। মানে আপনি যদি অনলাইনে রিটার্ন জমা দিতে চান তাহলে এই গণনা করে। আবার যদি আপনি কাস্টমসে যান, এখানে বিভিন্ন ইস্যু আছে। ভ্যাটে গেলে ভ্যাটেরও অনলাইন সিস্টেম আছে। আর যদি আপনি সরকারের পাওনা জমা দিতে চান তাহলে বলা ই পেমেন্ট, এই চালানের মাধ্যমে জমা দিবেন। এরপর আসেন রেগুলেশনস। তাহলে যেটা বলতেছিলাম প্রথমে কি আসতেছে দেখেন, যদি স্পেসিফিক কোনো ইনস্ট্রাকশন থাকে সরকারি কর্মকর্তার প্রতি, এই ইনস্ট্রাকশন ফর্মে আছে ভ্যাট এবং কাস্টমস, তাদের নির্দেশিকা দেওয়া থাকে বা নির্দেশনা দেওয়া থাকে যে ফিল্ড অফিসে তারা কি কি কাজ করবেন। একটার আন্ডারে কি আছে দেন, ফাইন্যান্স অ্যাক্ট, ভ্যাট, কাস্টমস, ইনকাম ট্যাক্স, এক্সাইজ। বাকিগুলো আপনার আমার দরকার নেই। তাহলে আপনি যদি কর সম্পর্কে ভালো জানতে চান তাহলে এই কয়েকটা আইন আপনার ঘাটতে হবে, 1, 2, 3, 4, সাথে এক্সাইজ। এরপর আসেন রুলস। রুলস এর মধ্যে দেখেন ইনকাম ট্যাক্স রুলস, কাস্টমস, ভ্যাট, ঘুরে ফিরে একই জিনিস। এরপর আসেন এসআরও। এসআরও জানা খুব গুরুত্বপূর্ণ। আপনি মূল আইন পড়লেন, এসআরও সম্পর্কে ধারণা রাখলেন না, তাহলে দেখবেন যে অনেক সময় আপনি ঠকবেন, মানে আইনের পূর্ণাঙ্গ সুবিধাটা আপনি নিতে পারবেন না। তাহলে
এসআরও তে যদি আমরা ক্লিক করি, এসআরও তে ক্লিক করলে এই যে দেখেন একটা পোর্টাল আসছে, স্যার একটা ফিল্ড, এখানে বলা আছে ডেসক্রিপশন, এসআরও নম্বর, ইয়ার। আপনি বছর দিলে ওই বছরে সব আসবে। তাহলে এটা সিকুয়েন্সিয়ালি সাজানো আছে, এই যে 25, 25-এর পর 24, এইভাবে এখানে 5টা পেজ আছে, 5 পেজ, প্রতি পেজে 40টা করে এসআরও এখানে দেওয়া আছে। এই যে স্যার এসআরও এখন এসআরও 5 পেজে মূলত শেষ। এসআরও তে স্যার মূলত কি বুঝি কি নাই, থাকে, মানে কি কি বিষয় থাকে? এটা বলা আছে অর্ডার, সরকারের অর্ডার, স্ট্যাটুটরি রেগুলেটরি, মানে এই অর্ডার আপনি মান্য করতে হবে। এই অর্ডার বিভিন্ন ধরনের থাকে, ইন্ডাস্ট্রি স্পেসিফিক হতে পারে, করের হার সম্পর্কে থাকতে পারে, উচ্চ কর সম্পর্কে থাকতে পারে, আগের অর্ডার বাতিল হয়েছে কিনা, নতুন কোনো অর্ডার আসছে কিনা, কারোর স্পেশাল কোনো বেনিফিট দিছে কিনা, এরকম বিভিন্ন জিনিস আলোচনা করা থাকে। আপনার আমার কাজ হলো প্রতি বছর বাজেট ঘোষণা দেওয়ার পরে ওই বছর যতগুলি এসআরও আছে একটা ফোল্ডার করে, সেই বছর এক্সাম্পল যে 2025, আপনার ফোল্ডারের নাম দিবেন এসআরও 2025 ইনকাম ট্যাক্স। প্রত্যেকটারে এখানে ক্লিক করবেন, ডাউনলোড দিয়ে ওই ফোল্ডারে রাখবেন, রেখে আপনি এই এসআরওর নাম দিয়ে রাখবেন, যেমন তেল সংশ্লিষ্ট। তাহলে তেল সংশ্লিষ্ট কি বলছে দেন ডেসক্রিপশনে, তেল সংশ্লিষ্ট পণ্য আমদানি ক্ষেত্রে আমদানিকৃত পণ্য মূল্যের উপর 1% হারে, যখন তেল আমদানি করবেন আমদানি মূল্যের উপরে 1% হারে কর কাটবে। তাহলে এখন এসআরও যদি আপনি না করতেন, আপনি জানতেন ইম্পোর্টের ক্ষেত্রে করের শাসন, তাহলে আপনার ফ্যাট দেওয়ার সুযোগ নাই। যদিও কাস্টমসের যে সিস্টেম এসআই করা বলে, ওই জায়গায় সরকারি আইন হওয়া মাত্রই প্রয়োজনীয় সংখ্যক পরিবর্তন আনা হয়, মানে ওই জায়গায় ভুল হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু কাস্টমস অথরিটি অথবা সরকারি সংস্থা ছাড়া প্রাইভেট অর্গানাইজেশন যখন আপনার কাছ থেকে ট্যাক্স ব্যাট কাটবে, তারাও যেমন সবসময় আপডেট থাকে না, আপনিও থাকেন না। সেই ক্ষেত্রে আপনি এছাড়াও সম্পর্কে ভালো ধারণা না রাখলে আপনি মাঝে মধ্যে লুজ করার সম্ভাবনা আছে। তাহলে আপনার কাজ হবে, এই যে এখানে এতগুলি এসআরও দেওয়া আছে, এই এসআরও গুলোর মধ্যে আপনি যে এরিয়া বা যতটুকু স্কোপে কাজ করেন তার সাথে সংশ্লিষ্ট কোনো এসআরও থাকলে সেটার ডাউনলোড দিয়ে আপনি ইয়ার বাই ইয়ার সাজায় রাখবেন। কারণ সাজায় রাখার মূল কারণটা হলো বছর চেঞ্জ হলে দেখবেন যে অনেক এসআরও এনবিআর ওয়েবসাইটে নাই, তখন এই এসআরও গাইডে বের করা খুব মুশকিল। ট্যাক্স অফিসে গেলে বলবো ভাই সার্চ রিপোর্ট, মানে সার্চ দেওয়ার জন্য আমার কিছু পয়সা, আমার পয়সা লাগে। লিটন পাবলিকেশনে গেলে সে বলবো যে বিশাল বড় বই আছে, বই কিনা নেন। এই কারণে এই যে যেমন উৎসে কর বিধিমালা, এখানে বলা আছে কি উৎসে কর বিধিমালা অধিকতর সংশোধন। তাহলে সংশোধনের আগে নিশ্চয়ই একটা মূল আইন আছে বা মূল স্তরও ছিল। তাহলে শব্দগুলি দেন যখন অধিকতর সংশোধন, তার মানে বুঝবেন যে আগে এর একটা সোর্স আছে, তারপরে সংশোধন আসছে। আপনার জন্য প্রযোজ্য আছে, এগুলো ডাউনলোড দিন। এছাড়াও পরে দেখেন জেনারেল অর্ডার। জেনারেল অর্ডার স্বল্প সংখ্যক হয় আর কি। এই দেন অল্প কয়েকটা জেনারেল অর্ডার আছে। এই জেনারেল অর্ডার মধ্যে কোনটা যদি আপনার জন্য প্রযোজ্য হয় সেটা আপনি খেয়াল রাখবেন। যেমন এই যে বিশেষ আদেশ, জেনারেল অর্ডার মধ্যে আবার আছে বিশেষ স্পেশাল অর্ডার। স্পেশাল অর্ডার কি দেখেন এখানে বলা আছে ব্যক্তি করদাতাগণের ইলেকট্রনিক মাধ্যমে রিটার্ন দাখিল সংক্রান্ত বিশেষ আদেশ। আপনি যদি এর সম্পর্কে না জানেন, আপনি কি করলেন, ম্যানুয়াল রিটার্ন কে জমা দিলেন, তখন ট্যাক্স অফিস বলবো যে ভাই রিটার্ন নেওয়া যাবে না, আপনি অনলাইনে জমা দেন। এই কারণে প্রায় সময় এইসব জায়গায় ঢুকবেন, ঢুকে দেখবেন নতুন কোনো এসআরও আসছে কিনা, নতুন কোনো স্পেশাল অর্ডার আসছে কিনা। এই যে এখানে লাস্ট এসআরও আছে সেপ্টেম্বর পর্যন্ত, এরপরে মানে যে অগাস্ট অক্টোবর চলতেছে 19 তারিখ, এর মধ্যে আরো এসআরও আসছে, এগুলি কিন্তু এখনো এনবিআর ওয়েবসাইটে আপলোড দেওয়া হয়নি। তাহলে ওইগুলি পাওয়ার জন্য আপনি কি করবেন, বিভিন্ন কমিউনিটিতে আপনার যোগাযোগ থাকতে হবে। যেমন আইটিপি দের কমিউনিটি আছে, সিএ দের আছে, সিএমএ দের আছে, সিএস দের আছে। ওরকম অনলাইন পোর্টাল অথবা ফেসবুক অথবা সোশ্যাল সাইটে আপনি
আপনার পার্টিসিপেশন বাড়াবেন, তাহলে আপনি এই আপডেটেড বিষয়গুলো জানতে পারবেন। এরপরে দেখেন অ্যাক্টের মধ্যে আসেন ইনকাম ট্যাক্স অ্যাক্ট। ইনকাম ট্যাক্স অ্যাক্ট দেখেন 2023, লাস্ট ডেট কবে বলছে 25/6/23। তাহলে 25/6/23 পরে তারা কিন্তু আর আপডেট করে নাই, তাহলে 23 পরে 24-25। এখন আমরা জানি কর আইন সবসময় পরিবর্তন হয়, কিছু না কিছু পরিবর্তন। তাহলে আপনি যদি এখান থেকে ডাউনলোড দিয়ে ইউজ করেন, তাহলে 25/6/23 পরে যা আপগ্রেড হয়েছে এটা সম্পর্কে আপনি ধারণা রাখতে পারলেন না। তাহলে আপনি পুরাতন আইন নিয়ে মামলা মোকদ্দমায় গেলে আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হবে। তাহলে আপনার আপডেটেড আইন জানতে হবে। তাহলে আপডেটেড আইন যেহেতু এনবিআর এর পোর্টালে নাই, তাহলে কোথায় তো হবে? এরপর আসেন ফর্মের মধ্যে ইনকাম ট্যাক্স ফর্মে আপনারা ক্লিক করেন। ক্লিক করলে দেন কত ফর্ম আসছে। তাহলে এই যে 16 থেকে 23 আগ পর্যন্ত আপনার আর দেখার দরকার নাই। আপনার 23 জুন থেকে রিভিউ করতে থাকেন। 23 জুন, তাহলে 20, এই 23, এখান থেকে মাত্র 26টা ফর্ম, আপডেটেড ফর্ম আছে 26টা। আপনি 26টায় আপলোড করেন। আপলোড করলে কি কি পাবেন? এই যে স্বাভাবিক ব্যক্তি ও কোম্পানি করদাতা ব্যতীত অন্যদের রিটার্ন। তাহলে এখানে শব্দ আছে কি স্বাভাবিক ব্যক্তি, কোম্পানি, এরপরে বলছে অন্যান্য করদাতা। তার মানে করদাতার একটা স্বাভাবিক ধারণা আপনি পাইলেন যে কত ধরনের করদাতা আছে। একটা হলো স্বাভাবিক, একটা কোম্পানি, এর বাইরেও আরো বিভিন্ন শ্রেণীর করদাতা আছে। তাহলে তারা রিটার্ন জমা দিবে কোন ফর্মে? এই ফর্মের নামও বলা আছে। একটা হলো ডকুমেন্ট আর একটা হলো পিডিএফ ফর্ম। তাহলে আপনি পিডিএফ ফর্ম ডাউনলোড দিলে আলাদা ফোল্ডারে রাখেন, আর ওয়ার্ড কপি নিলে আলাদা ফর্মে রাখেন। তারপরে দেখেন অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট। আপনি রিটার্ন জমা দিলে একটা স্লিপ দেন, এই স্লিপের ফরম্যাটও এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে ব্যক্তি শ্রেণীর করদাতার এই যে এক পাতার রিটার্ন। তার মানে কি এক পাতার রিটার্ন থাকলে একাধিক পাতার রিটার্নও আছে। তাহলে এক পাতার রিটার্নটা কে জমা দিবেন, একাধিক পাতার রিটার্ন কে জমা দিবেন, সেটা বুঝতে গেলে এই এক পাতার রিটার্ন আর এই যে ইন্ডিভিজুয়াল রিটার্ন, এই দুটা প্রিন্ট দিয়ে আপনি প্রিন্টেড কপি আপনার হাতে রাখবেন। রাখলে ওই জায়গায় দেখবেন গাইডলাইন দেওয়া আছে যে কে এক পাতার রিটার্ন জমা দিবেন, কে 11 পাতার রিটার্ন জমা দিবেন। এগুলো আমরা পর্যায়ক্রমে আগাবো, আপনারা আগে একটু অ্যাডভান্স ধারণা নেওয়ার জন্য এই জায়গায় দেখাচ্ছি। তারপরে বলা আছে ট্যাক্স টাইপ। এখানে পড়ার তেমন কিছু নাই। যারা খুব বেশি জানতে চাইবেন তারা যে টেরিফ শিডিউলটারে নিয়ে নিবেন, টেরিফ। এরপরে আসেন বাজেট। বাজেটে ক্লিক করলে দেখেন কি আসে, এই যে ফাইন্যান্সিয়াল ইয়ার 25-26। তাহলে এখানে শব্দ আছে ফাইন্যান্সিয়াল ইয়ার। তাহলে ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা জানি জুলাই টু জুন। আবার আমরা ইন প্র্যাকটিসে জানি ক্যালেন্ডার ইয়ার। ক্যালেন্ডার হলো জানুয়ারি টু ডিসেম্বর। তাহলে ফাইন্যান্সিয়াল ইয়ার শব্দটা উল্লেখ করার মূল কাজ হলো সরকার, আধা সরকার আমরা যারাই আছি তারা জুলাই টু জুন নিয়ে কাজ করি, জানুয়ারি টু ডিসেম্বর এক্সেপশনাল কেস। তাহলে এই যে ইয়ার বছর, বছরের মধ্যে আপনি পেলেন ক্যালেন্ডার ইয়ার, ফাইন্যান্সিয়াল ইয়ার। কর আইনে আরো দুটা ইয়ার বলা আছে, একটা হলো ইনকাম ইয়ার আর একটা হলো অ্যাসেসমেন্ট ইয়ার। তাহলে এই যে দেখেন বাজেট, এখানে ড্রিল ডাউন অপশন আছে 25-26। এরপরে বিভিন্ন বছরের বাজেটের কথা এখানে বলা আছে, আপনি যেই বছরের বাজেট দেখতে চান সেই বছরে ক্লিক করুন। 25-26 যখন ক্লিক করলেন, ক্লিক করে আপনি পেতেছেন কি বাজেট স্পেস। সরকার, সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ মন্ত্রণালয় থেকে অর্থমন্ত্রী বাজেট স্পিচ দিচ্ছেন। এই বাজেট স্পিচটারে বলা হয় বিল, কিন্তু এখানে দেন নো এক্সিট বলা আছে, কারণ পার্লামেন্ট ভেঙে গেছে। পার্লামেন্ট থাকলে থাকতো। হ্যাঁ জি, হ্যাঁ বলুন। হম, আচ্ছা কথা বলে হবে। জি, জি, ঠিক আছে। আচ্ছা জি, ঠিক আছে। জি, জি। তাহলে দেন এই 25-26 না ক্লিক করে যদি আপনি 24-25 ক্লিক করেন,
তাহলে দেন এই যে ফাইন্যান্স বিল আসতেছে। তাহলে সংসদীয় কমিটি বা সংসদ পার্লামেন্ট যখন থাকে তখন বাজেট স্পিড দিলে এটা আসে বিল আকারে। আর 25-26-এ গেলে সেটা বলতেছে অর্ডিন্যান্স, বিল আকারে না অর্ডিন্যান্স। মানে সংসদ না থাকাতে এই স্পিচটারে বলা হচ্ছে অর্ডিন্যান্স। আর আমরা যদি আসি ইনকাম ট্যাক্সে, তাহলে বাজেট স্পিচ আসলো ইনকাম ট্যাক্স সম্পর্কে। এই যে বাজেট, আপনি বাজেট ইয়ার ব্লক করলেন, এই বাজেট ইয়ার লক করলে আপনি পাইতেছেন কি, দেখেন বিশাল ইস্যু। তার মানে ওই বছর ইনকাম ট্যাক্সের যে কটা অর্ডার আসছে, এসআরও, মেইন এসআরও গুলো এখানে আসছে। এখন আপনি বললেন যে না, আমার তো 5 বছর আগের একটা এসআরও দরকার, সে 17-18। তাহলে 17-18 যখন ঢুকলেন, এই 17-18-তে যে কটা গুরুত্বপূর্ণ ইনকাম ট্যাক্স অর্ডার এখানে আছে, বুঝছেন কিনা, ইয়ার বাই ইয়ার যখন যাবে। তবে মূল কাজ হইলো বাজেট ঘোষণা হয়ে যায় জুনের শেষ দিকে, জুলাইয়ের মধ্যে ফাইন্যান্স বিল, ফাইন্যান্স অ্যাক্ট এগুলি পাবলিশ করা হয়। তাহলে বাজেট ঘোষণার পরে আপনার আমার কাজ হবে ওই বছরের এসআরও যা আছে সবগুলি ডাউনলোড নিয়ে নেওয়া। কারণ সময় গণনার সাথে সাথে এখান থেকে অনেক কিছুই বাদ দিয়ে দেওয়া হয়, ওমিট করা হয় আর কি। এরপর আসেন প্রজেক্ট, এটা আপনার দরকার নেই। পাবলিকেশন, পাবলিকেশন হইলো এনবিআর থেকে কি কি পাবলিশ করা হয়। ইনকাম ট্যাক্সে ঢুকেন, ঢুকলে এখানে বিভিন্ন আলোচনা আছে। যেমন অধিক্ষেত্র, অধিক্ষেত্র মানে এই কর অঞ্চল 7 আর আন্ডারে কি কি বিষয় কার্যক্রমের আওতায় আছে। এই অধিক্ষেত্র বাদ দেন, এখানে দেন অনেক অনেক বিষয় বলা আছে। অধিক্ষেত্র যান, অধিক্ষেত্র শেষ। এই যে যেমন আয়কর রিটার্ন অডিট নির্দেশনা, তাহলে এই রিটার্ন অডিট আমি আপনি করবো না, করবো হলো এনবিআর এর কর্মকর্তারা, ঠিক আছে না। এনবিআর এর কর্মকর্তারা কিভাবে অডিট করবেন সেই বিষয়ে এখানে গাইডলাইন দেওয়া আছে। কারণ আপনি যদি এই নির্দেশনা না পড়েন তাহলে আপনি কিন্তু বুঝবেন না এনবিআর এর কর্মকর্তারা আপনার ফাইলে হাতে দিলে তারা কোন অ্যাঙ্গেল অডিট করবে, কি কি বিষয় দেখবে, কোন কোন পেপার ডকুমেন্টস তাদের দিতে হবে। তো যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট অথবা সিএ পার্ট কোয়ালিফাইড অথবা সিসি করছেন, তারা অলরেডি জানেন অডিট করতে গেলে কি কি বিষয় দেখতে হবে। এনবিআর, স্টেট অডিটর এরা প্রায় একই অ্যাঙ্গেল অডিট করে, একই ধরনের ডকুমেন্টস, একই ধরনের ডেটা অ্যানালাইসিস করে। তাহলে এটা না পড়লে আপনি বুঝবেন অডিট সাপোর্ট দিতে গেলে আপনি কি কি বিষয় চেক করতে হবে। তারপরে দেন ইনকাম ট্যাক্স অল অডিট লিস্ট, এই অ্যাসেসমেন্ট ইয়ার 23-24-এ কারা কারা অডিটের আওতায় পড়ছেন এই টোটাল লিস্ট এখানে দেওয়া আছে। তারপর আসলে নির্দেশিকা, আপনাদের মধ্যে যারা মূল আইন সম্পর্কে পুরোপুরি ধারণা নিতে না চান, মানে সামান্য কিছু পড়া বুঝতে চান, তাদের জন্য এটা ফরজ একটা ফায়ার, মানে এই জিনিস আপনার পড়তে হবে। 114 পাতার একটা বই, এটারে যদি আপনি প্রিন্ট দিয়ে হাতের কাছে রাখেন, প্রতিদিন 10 পাতা করে পড়লে, আমাদের তো হলো 10টা ক্লাস মানে 2.5 মাস। তাহলে আপনি প্রতিদিন 10 পাতা বাংলা পড়তে আপনার জন্য খুব কষ্টকর হবে। আপনি প্রতিদিন 10টা পাতা পড়বেন, পড়ার সময় আন্ডারলাইন করবেন। এই বই দেখবেন 114 পাতার সামারি বই আপনার 5 পাতায় চেকলিস্ট হিসেবে চলে আসছে, তখন আপনার আর 114 পাতা ঘাটা লাগবে না। তারপরে আসেন যে ই রিটার্ন সম্পর্কিত জিজ্ঞাসা, আপনি ঘাটলে বুঝবেন কি কি আছে। মানে অনলাইনে রিটার্ন জমা দিতে গেলে আপনার মনে কি কি কোশ্চেন আসে সেগুলোর অ্যান্সার এখানে দেওয়া আছে। তারপরে আসেন কর আপিল অঞ্চল সময়ের অধিক্ষেত্র, আপনি কোথায় আপিল করবেন সেটা অ্যাসেসমেন্টে বলা থাকে। আপনি চাইলে এর বাইরেও আপিল করতে পারেন। আপিল করার সময় আপনি দেখতে হবে যে কোন জায়গায় আপিল করলে সেই আপিল কর্মকর্তা একটু লিবারাল, উনি যুক্তিসঙ্গত সিদ্ধান্ত দেন, শুধু আইনের মধ্যে উনি থাকেন না। এই বিষয়গুলো আপনার প্র্যাকটিক্যাল ফিল্ডে জানতে হবে, যাই না আপনার আগাইতে হবে। এইভাবে দেখেন অনেক কিছু বলা আছে। আর সংক্ষেপে আয়কর আইন সম্পর্কে জানতে গেলে এখানে দেন এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। তাহলে এই জায়গায় আপনি ঘাইটা কি বুঝলেন না বুঝলেন আপনি আপনার মতো করে বুঝলেন। এইগুলো নিয়ে আপনার সম্পর্কে মানে অন্যের সাথে ডিবেট করার দরকার। আপনার সময় পাইছেন, ঢুকবেন, ঢুকে এখানে ক্লিক করবেন,
আয়কর কি? এই সংক্ষেপে বলা আছে আয়কর কি, আয়কর কিভাবে পরিশোধ করতে হয় বলা আছে। এইভাবে অনেক কোশ্চেন এখানে আছে, ঠিক আছে? এগুলো হলো বেসিক, এবং এই বেসিক থেকেও দেখবেন অনেক কিছু আপনার জন্য সামনে পথ চলতে সহায়তা করতেছে। এই যে রিটার্ন কি, রিটার্ন কারা দাখিল করবো, রিটার্ন কোথায় দাখিল করতে হয়, ইটিএন কি, রিটার্ন দাখিলের পদ্ধতি কি, কোন সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে। তারপর বলা আছে আয় কি। তো দেখেন, আয় বলতে আমরা শুধু বলছিলাম যে আয়কর আইন অনুযায়ী আয়, এখানে আয়ের বিশাল ব্যাখ্যা দেওয়া আছে। আয়করের জন্য আয়ের খাতগুলি কি, এই যে কোম্পানির জন্য আয়করের হার, কর রেয়াত কি, রেয়াত মানে কতটুকু কর কম দিতে পারবেন, অনলাইনে রিটার্ন জমা দিতে গেলে পাসওয়ার্ড কিভাবে সেট করবেন, এরকম বিভিন্ন বিষয় আলোচনা করা আছে। তাহলে এইগুলি আপনারা দেখবেন। আর আরেকটা বলতেছিলাম যে এনবিআর এর ওয়েবসাইটে যেহেতু আইনের বইয়ের আপডেট নাই, এটা আপনি কোথা থেকে যাবেন? ওটা জানতে গেলে এই যে একটা ওয়েবসাইট আছে, এই যে ল অফ বাংলাদেশ, এই বাংলাদেশের যে সকল ল বর্ণমালা ক্রমানুসারে অথবা বছর ভিত্তিক সাজানো আছে। তো আমরা বর্ণমালা ক্রমানুসারে যাই, গেলে দেখেন এ দিয়ে শুরু হয়েছে, আমরা জানি, আমরা জানবো আয়কর আইন। তো আয়কর আইন জানতে গেলে এই যে আয়কর আইন 2023, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে পাইলেন আপনি আয়কর আইনের সূচিপত্র। তাহলে যে কোনো বই সম্পর্কে ধারণা নিতে গেলে আপনার আমার প্রথম কাজ হলো ইন্ডেক্সটারে গোত্র করা। তাহলে এখানে যে সূচিপত্র দেওয়া আছে, সূচিপত্র থেকে আমরা দেখতেছি 345টা সেকশন, এর নিচে বলা আছে তফসিল, আর বলা আছে গ্যাজেটেড অনুলিপি। তাহলে আপনি আমি কষ্ট করে কি করব, আয়কর আইন 2023 এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই 345 সেকশন চলে আসবে। আবার তফসিলে ক্লিক করলে আয়কর আইনের 8টা শিডিউল আছে, সেটার ডিটেলস আসবে। আবার কেউ যদি চান যে আমি সফট কপি চাই, এই সম্পূর্ণ আইন দেখতে ক্লিক করা। সম্পূর্ণ আইনে আসলে আপনি কি করবেন, কন্ট্রোল এ, তারপরে দিবেন কন্ট্রোল সি, কপি করলেন, আপনার ওয়ার্ড বুকে নিয়ে পেস্ট করলেন। এখন এই আইনটা আপডেটেড কিনা। তার ডাউনলোডের অপশন নাই? হ্যাঁ, ডাউনলোড তো দেখাইলাম প্রথমে। এখন আইনটা আপডেটেড কিনা এটা বুঝতে গেলে এই যে দেখেন, এই যে 2025, আমরা এনবিআর এর পোর্টালে দেখছিলাম 2023 পর্যন্ত আপডেট, আর এখানে এই যে ফুটনোট, এই যে 255 থেকে যেসব কথাগুলি বলা আছে এগুলো বলা হয় ফুটনোট। এই ফুটনোটে বলা আছে এটা 2025 পর্যন্ত আপডেট আছে, ঠিক আছে? তাহলে আপনি বুঝবেন যে এটা আপডেটেড আইন। তাহলে এখন আসেন সূচিপত্র প্রথমে। আপনি যদি এই সূচিপত্রটাকে ক্লিক করেন, মানে কপি করে আপনি কোনো একটা এক্সেল শিটে ফালাইলেন, 345 এক্সেল শিটে নিলেন, নেওয়ার পরে যখন আপনি এখানে ক্লিক করবেন, দেন এটা সম্পর্কে আলোচনা আছে। তাহলে আপনি এক্সেল শিটে যখন এটাকে নেবেন, তখন আর আপনার সবকিছু এট এ টাইম দেওয়ার দরকার নেই, এত বড় বই আপনার ঘাটতে হবে না। তাহলে এই যে সূচিপত্রের আপনার যদি এমন মনে হয় যে আমি আয়কর কর্তৃপক্ষ কারা সেটা দেখতে চাই, তাহলে এখানে ক্লিক করেন। ক্লিক করলে চলে আসছে কারা আয়কর কর্তৃপক্ষ। তাহলে এই আয়কর কর্তৃপক্ষের যে এই যে টপ ডাউন অ্যাপ্রোচ অথবা পিরামিড স্ট্রাকচার অথবা হায়ারার্কি, এই হায়ারার্কি আপনার জানতে হবে। আপনি যদি ফিল্ডে যায় কার সাথে যোগাযোগ করবেন সেটা আপনার না বুঝে আরেকজনের কথা বলেন যে অমুকের সাথে যোগাযোগ করবো, তাহলে লোকজন মানে এনবিআর এর কর্মকর্তারা ধরে নিবে যে আপনি এই লাইনের নতুন। তাহলে একটা স্কুল কলেজে যখন আমরা প্রথম ভর্তি বা কোথাও যাই, বলে না যে নতুনদের নিয়ে রেগিং হয়, মানে পুরাতনরা একটু মজা করে বা ফান করে। ওই সরকারি দপ্তর বা যে জায়গায় যান, নতুন অবস্থায় পাইলে একটু মজা নেওয়ার চেষ্টা করুন। তাহলে আপনার টপ ডাউন অ্যাপ্রোচ জানতে হবে যে কার উপরে কে, এবং এটা জানার উদ্দেশ্য হইলো যে এই নিম্ন পদস্থ লোকের ক্ষমতা কতটুকু, সে কি করতে পারে,
সে কোনো বিষয়ে যদি আইন দ্বারা পারমিট না করে এমন কিছু করলে আমি তার পূর্ববর্তী সুপারভাইজারকে তার কাছে যাব। তারপরে আমি মামলা মোকদ্দমায় যেতে গেলে কোথায় থেকে শুরু করবো, কোথায় শেষ করবো, এইগুলোর জন্য আয়কর কর্তৃপক্ষ সম্পর্কে জানা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা যেটা বলছিলাম যে 25টা পার্ট, এই দেন অংশে 1, 2, 3 এইভাবে বিভিন্ন ভাগাভাগি আছে। তাহলে এই পার্ট গুলো আলাদা আলাদা করার উদ্দেশ্য হলো যে আমরা যারা কমার্স ব্যাকগ্রাউন্ড তারা কমসে কম পড়ছেন, বিজনেস ল পড়ছেন, কেউ কোম্পানি ডিজাইন পড়ছেন, যারা এলএলবি করছেন তারা 17-18টা ল মেটার নিয়ে পড়াশোনা করছেন। তো সকল আইনেই দেখবেন বেশ কিছু কমন ফিনোমিনা আছে আলোচনা, যেমন আইনটার নাম কি, আইন কবে প্রবর্তন হয়েছে, আইন কোথায় প্রয়োগ হবে, আইনের ব্যাখ্যা কি, কিছু গ্লোসারি থাকে, আইন কে প্রণয়ন করছে, কে প্রয়োগ করবে, আইন মানাইতে গেলে কিভাবে বাধ্যকরী করতে হবে, আইন মানলে কি সুবিধা, আইন অমান্য করলে কি অসুবিধা, আপনার জন্য জরিমানার বিধান কি, আপনার পেনাল্টির বিধান কি, আপনার যদি মনে হয় যে আপনি আহ আইন পরিবর্তী অথবা আইনের ওভারলোডিং এ আছেন বা ওভার রাইড করা হয়েছে কোনো আইন, তাহলে আপনি রেমিডিয়াল মেজার কি, আপনি কার কাছে যাবেন, কোন প্রসিডিউরে যাবেন, কতদিনের মধ্যে সে সমাধান দিবে, ওই সমাধানে সন্তুষ্ট না হলে আপনি পরবর্তীতে কার কাছে যাবেন। তারপরে ঊর্ধ্বতন কর্মকর্তা কোনো সিদ্ধান্ত দিলে সেটা অধস্তন মানছে কিনা, ওটার কোনো রিফ্লেকশন প্রপারলি আসছে কিনা, আপনি এবং প্রয়োগকারী সংস্থা যেই মিসকন্ডাক্ট করেন তার জন্য রেমেডি কি, তার জন্য অব্লিগেশন কি, জরিমানার বিধান কি, এই সকল বিষয়ে আলোচনা করা থাকে। তাহলে এই যে আইন, এই 345 সেকশনের মধ্যে 80টা সেকশন খুব ইম্পর্টেন্ট, এটি ইন জেনারেলি সবারই জানতে হবে। তাহলে 345 থেকে 80টা সেকশন যদি আপনি ভালো বুঝেন, এই 80 সেকশনের সাথে আপনি হাতে রাখবেন ইনকাম ট্যাক্স নির্দেশিকা আর ইনকাম ট্যাক্স পরিপত্র, তাহলে আপনি আয়কর আইন সম্পর্কে 80% দখল চলে আসবে। আর বাকি 20%-এর জন্য আপনার যখন যে সেকশন জানা দরকার ওটা জানবেন। তাহলে কয়টা সেকশন পড়তে হবে ওটার লিস্টে আমরা একটু পরে যাচ্ছে, মানে মূল আইনে আসেন। প্রথমে বলা আছে কি, শিরোনাম ও প্রবর্তন করার দরকার নেই, সংজ্ঞা আছে 93টা সংজ্ঞা, আমরা এখান থেকে 10টা সংজ্ঞা পড়লে না। এরপরে দেখেন এখান থেকে পড়বেন আয়কর কর্তৃপক্ষ, এই বাকি অংশ দরকার নেই, প্রাথমিকভাবে দরকার নেই। কর আপিল ট্রাইব্যুনাল, এটা অনেক পরের ইস্যু। তারপরে হচ্ছে কর ধার্যকরণের ভিত্তি, এই 18 নম্বর পড়বেন, বাকিগুলি সকলের জন্য প্রযোজ্য না। তারপরে হচ্ছে আয়ের আওতা, এই 26 নম্বর আমরা করবো। এরপরে বলা হচ্ছে মোট আয়, তাহলে 29, 30, 31। এরপরে বলা আছে দেখেন আয়ের খাত, এই চাকরি হইতে আয়, ভাড়া হইতে আয়, কৃষি হইতে আয়, ব্যবসা হইতে আয়, মূলধনী আয়, আর্থিক পরিসম্পদ, অন্যান্য। এরপরে বলা আছে আয় হইলে অনেক সময় কোম্পানির লস হয়, তাহলে আপনার যখন আয়ের উৎস আছে, আপনার আয় থেকে খরচ বাদ দিয়ে প্রফিটের জায়গায় লস হইতে পারে, তাহলে লস হইলে আপনি এই লস কতদিন টাইনা নিবেন। তারপর হচ্ছে আপনি কিভাবে হিসাব রক্ষণ করবেন, এটা আপনার আমার জন্য মানে জানতে হবে এরকম না। তারপর বলা আছে আপনি আয়ের উপর কর দিবেন, কর হইতে আপনি অব্যাহতি পাইতে পারেন কিনা, কম পরিমাণ কর দিতে পারেন কিনা, কোন আয় আপনার মোট মানে করযোগ্য আয়ের বাইরে থাকবে কিনা। তারপরে আসে অবকাশ, অবকাশ মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট এরিয়ায় কার্যক্রম পরিচালনা করলে আপনার কোনো কর দিতে হবে না অথবা পার্সিয়াল কর দিতে হবে। এরপর বলা আছে কর পরিশোধ, তাহলে পরিশোধ বলতে আমরা জানি আমার আয় হবে, আয়ের উপর আমি কর দিব, তার মানে কি বছর শেষে অ্যাকাউন্টস করবো, অ্যাকাউন্টস করে আমি সরকারের পাওনা বুঝাই দিব। এর এক্সেপশন হলো যে আপনি সারা বছর ধরেই কর দিবেন, এই কর আদায় করবে কর মানে সরকারের প্রতিনিধি। এই প্রতিনিধি আমি হইতে পারি, আপনি হইতে পারেন, সরকারি সংস্থা হইতে পারে, মানে যে সেবা নিবে বা পণ্য নিবে, সেবা বা পণ্যের মূল্য পরিশোধ করার সময়
সরকারের পাওনা টাকা আপনার কাছ থেকে আদায় করে নিবে। এটা বলা হয় উচ্ছে কর সংগ্রহ বা কর্তন। আরেকটা বলা আছে আপনি স্বেচ্ছায় কর দিবেন, যেমন আমি গাড়ি আছে, গাড়ি থাকলে বলা আছে অ্যাডভান্স ট্যাক্স দিবেন, মাল আমদানি করলে অ্যাডভান্স ট্যাক্স দিবেন, এটা বলা হয় অগ্রিম কর। আরেকটা হলো যে এই উচ্ছে আপনার কাছ থেকে কাটলো আর অগ্রিম কাটলো, এই দুইটার বাইরেও যদি আপনি প্রদেয় কর বেশি হয় তাহলে রিটার্ন জমা দেওয়ার আগে আপনি কর দিবেন। তাহলে করের প্রদানের সময় হলো তিনটা, একটা হলো অ্যাডভান্স, একটা উচ্ছে কর, আর একটা হলো রিটার্ন জমা দেওয়ার আগে কর। এই 7 নম্বর চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারই সবচেয়ে বড়। এই যে 7 নম্বর চ্যাপ্টার শেষ হয় 8 নম্বর আসে। 8 নম্বরে বলেছে ন্যূনতম কর। তাহলে আমরা একটা শুনলাম ন্যূনতম মানে মিনিমাম, এর নিচে আপনি দিতে পারবেন না, এই পরিমাণ আপনার দেওয়াই লাগবে। তারপরে বলা আছে রিটার্ন, এই সারা বছর যে আমি কর্মযোগ্য করলাম এই কর্মযোগ্যের সংক্ষিপ্ত ভাবে এট এ গ্যালেন্স প্রেজেন্ট করতে হবে, এই প্রেজেন্টেশনটা হলো রিটার্ন। রিটার্নে কি কি থাকবে, কি কি বিষয় উল্লেখ করতে হবে, ওই যে ফরম্যাট বললাম 11 পাতার ফর্ম, ওই ফর্মটা ডাউনলোড দিলে ওই জায়গায় আপনারা 11 পাতার রিটার্ন পাবেন। তারপরে আসেন কর নির্ধারণ অডিট। আপনার ধারণা থাকলে ভালো, ধারণা আপনার না থাকলেও সমস্যা নেই, কারণ আপনি যদি আইন প্রপার ওয়েতে কমপ্লাই করেন আপনি জানেন আপনার ফাইল অডিটে পড়ার চান্সেস কম। তারপরে সময়ের সীমাবদ্ধতা, আপনি কমপ্লায়েন্ট হইলে এই জিনিস আপনার জানার দরকার নেই, এটা জানবে ট্যাক্স অফিস। এরপর বলা আছে আয়কর কর্তৃপক্ষ কর্তৃক তথ্য সংগ্রহ। তাহলে আমরা যখন অ্যাকাউন্টিং করি ট্রানজাকশন এন্ট্রি দিলে আমরা আগে দেখি সোর্স ডকুমেন্টস আছে কিনা। তাহলে আপনি যদি ট্যাক্স রিটার্নে যে সকল ইনফরমেশন দিচ্ছেন প্রত্যেকটা ডকুমেন্টস আপনার সাথে থাকে, তাহলে এই অংশ নিয়ে আপনার মাথা ব্যথার দরকার নেই। জরিপ তল্লাশি জব্দ, আপনি প্রপার ট্যাক্স দিচ্ছেন, এখন ট্যাক্স অফিসার কি করে না করে আপনার জানার দরকার নেই। সে তল্লাশি করুক, ব্যাংক সার্চ করুক, আপনার বাসায় আসুক, আপনার অফিসে আসুক, পুলিশ নিয়ে এসে সার্চ দেখে, আপনার এগুলিতে ভীত সন্ত্রস্ত হওয়ার দরকার নেই, কারণ আপনি জানেন আপনি প্রপার ওয়েতে ট্যাক্স দিচ্ছেন। আপনার কিছু শোনা নেই, আপনি আইন যতটুকু বুঝেন প্রপার ওয়েতে পালন করছেন, সে আপনার হিয়ারিং এ ডাকলেও আপনার ভয় পাওয়ার কিছু নেই। তাহলে এই যে আলোচনাগুলি এগুলি আপনার আমার খুব বেশি বোঝার দরকার নেই। এখন বলা হচ্ছে প্রত্যর্পণ ও সমন্বয়। প্রত্যর্পণ মানে কি, আপনার কাছে যত টাকা পাওনা ছিল সরকার তার চেয়ে অনেক বেশি টাকা আপনি দিয়ে দিচ্ছেন, তাহলে বাকি টাকা আপনি ফেরত পাবেন। মানে সরকারের পাওনার চেয়ে আপনি বেশি দিচ্ছেন, তাহলে আপনি ফেরত পাবেন। তো ফেরত পাইতে গেলে কি করতে হবে সেটা এই জায়গায় অনেক আলোচনা আছে, কিন্তু মূল কথা হইলো সরকার আপনার কাছে 100 টাকা পায়, আপনি সারা বছর ধরে 150 টাকা দিচ্ছেন, 50 টাকা সরকারের কাছে আপনি দাবি করবেন, দাবি করলে সে নির্দিষ্ট প্রক্রিয়া ফেরত দিবে। এখন দেখেন এই যে কর পরিহার রোধ, কর পরিহার রোধ মানে হলো যে আপনি কর ফাঁকি দিবেন। তো ফাঁকি তো সরকার ইউজুয়ালি অ্যালাউ করে না, কিন্তু আইনে কিছু পদ্ধতি বলা আছে যে এই পদ্ধতিতে আপনি কর পরিহার করতে পারবেন আইনের মধ্যে থেকে, মানে সেটা ফাঁকি হবে না, ফাঁকি না, সেটা হলো ম্যানেজ, করের বোঝা লাঘব করা। তারপর আসেন ট্রান্সফার প্রাইসিং, যাদের প্যারেন্ট সাবসিডিয়ারি রিলেশন আছে, সাবসিডিয়ারি কোম্পানি আছে, তারপরে অ্যাসোসিয়েট কোম্পানি আছে দেশের ভিতরে এবং বাইরে, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা যারা এখানে আছে তাদের মধ্যে যদি এই কার্যক্রম না থাকে তাহলে আমরা এটা শুধু টাচ করলেই জানা, বেসিকটা বুঝলেই না, ইন ডিটেলস আপনার আমার যাওয়ার দরকার নেই। তারপর বলছে কর পরিহার রোধে সম্পর্কিত অন্যান্য বিধান, কি কিভাবে কর পরিহার করতে পারবেন এটা আইনি বলা আছে। বিদেশের সাথে লেনদেনের মাধ্যমে কর অ্যাভয়েড করতে পারেন, আপনার সম্পত্তি ট্রান্সফার করে দিয়ে আপনি অ্যাভয়েড করতে পারেন, যে সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে, আর হলো বাংলাদেশ ত্যাগকারী ব্যক্তির ক্ষেত্রে। এরপরটা হচ্ছে ডাবল ট্যাক্সেশন এগ্রিমেন্ট, বিদেশি ইনকাম আছে দেশীয় ইনকাম আছে, বিদেশের ইনকাম বাংলাদেশে আনছেন, আনলে প্রদেয় কর কিছুটা কমবে। এরপরে আসেন এজেন্সি, এই যে এত বড় আলোচনা আছে এর মধ্যে 253 ইম্পর্টেন্ট, বাকিগুলি
যখন সিচুয়েশন আসবে তখন জানবেন, এটাও খুব বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো 264। আপনি যে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিলেন, দিলে একটা সার্টিফিকেট দেয় অথবা স্লিপ দেয়। এই স্লিপ আপনি কোন কোন জায়গায় প্রদর্শন করতে হবে, প্রদর্শন না করলে কি সমস্যা হবে? জরিমানা। আমি আইন মানছি, জরিমানা কি হয়, কখন কখন হয়, এইসব জিনিস আপনার আমার দরকার নেই, কিন্তু আপনি জানলেন যে কি কি কারণে জরিমানা, and কত টাকা জরিমানা, কত টাকা জেল, এই বিষয়ে মুখস্থ করার কিছু নেই। যখন সিচুয়েশন অ্যারাইজ হবে তখন। আর মুদ্রা কথা আপনার কমপ্লায়েন্ট হইলে এই অংশ আপনার জন্য দরকারই নেই। এই 20 খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার যত সাধু সন্ন্যাসী হন, যত কমপ্লায়েন্টই হন, অফিসারের মন মর্জির উপরে আপনার ফাইলের গতিবিধি নির্ভর করে। অফিসার চাইলে আপনারা তার জাজমেন্টাল দিয়ে, তার ডিসক্রিশনারি পাওয়ার দিয়ে আপনারা ভেজাল করতে পারেন। আপনি বললেন যে ভাই আমার সেলস হচ্ছে 100 কোটি, উনি বললেন যে ভাই আপনার ফার্মাসিউটিক্যালস কোম্পানি, আমার এই জন্য আরেকটা কোম্পানি আছে, তার সেলস হচ্ছে 300 কোটি। তাহলে আপনারা এই পজিশনে 4 আর 5 নম্বরে আছে, তাহলে আপনার 100 কোটি টাকা হবে, আপনার সেলস আরো বেশি। এখন আপনি তার সাথে বাকবিতণ্ডা করলেন, সে বললো যে অ্যাজাম্পশন হয়েছে আরো বেশি, অথবা কোন একটা গ্রাউন্ড দিয়ে সে বললো তার সেলস 200 কোটি টাকা অনুমান করা হলো, তাহলে 100 কোটি টাকা যখন সেলস বেশি, 100 কোটি টাকার উপর কর আসবে। তাহলে এই যে ডিফারেন্সিয়াল দৃষ্টিভঙ্গি অথবা মানে দুইজনের ভিউর মধ্যে যে পার্থক্য, এর কারণে কিন্তু ট্যাক্স পেয়ার হিসাবে আপনি অনেক ব্যাকফুটে যেতে পারেন। তাহলে এই ডিসক্রিশনারি পাওয়ার বা ডিসক্রিপশন থেকে আপনারা মুক্তি দেওয়ার জন্য আপিল এবং রেফারেন্সের কথা বলা আছে। তাহলে আপনি কোথায় আপিল করবেন, কোন ফর্মের মাধ্যমে করবেন, কোন পদ্ধতিতে করবেন, কতদিনের মধ্যে করবেন, যার কাছে আপিল করবেন সে কতদিনের মধ্যে রায় দিবে, এই রায় আপনারা কতদিনের মধ্যে জানাবে, আপনার তার রায়ে সন্তুষ্ট না হলে পরবর্তীতে কোথায় যাবেন, এইভাবে সিকোয়েন্স বলা আছে। তাহলে এই হলো জুডিশিয়াল প্রসিডিওর, মানে মামলা মোকদ্দমার মাধ্যমে। আর আরেকটা আছে বিকল্প বিরোধ, মানে এটা হলো আরবিট্রেশন, বিকল্প পন্থা। আইনি প্রক্রিয়া না যায় আমি দ্রুত বিচার চাই, মানে এটা হলো কুইক ডিসিশন আসবে, সর্বোচ্চ 60 দিন। ওই রাস্তায় যেতে গেলে আপনার কি করতে হবে? এরপর হলো যে ফৌজদারি অপরাধ, কোন কোন অপরাধ করলে আপনার জেল হতে পারে, এইগুলি এখানে বলা আছে। তাহলে আপনি কি কারণে জেল হতে পারে সেটা জানান, কয়দিনের জেল, এই বিষয়ে আপনি না জানলেও হবে। এরপর আসেন অনুমোদিত প্রতিনিধি, মানে চাইলে আপনি একজনের পাঠাই দিলেন, যেমন ব্যাংকে একজন পিয়নরা পাঠাই দিচ্ছেন, ওই জায়গায় লেনদেন হতে হবে, কিন্তু পিয়নরা যখন টাকা তুলতে পাঠাবেন তখন কিন্তু অবশ্যই আপনার চেক বই তুলতে গেলেন, অবশ্যই আপনার অথরাইজেশন দিয়ে পাঠাতে হবে। তাহলে কারা প্রতিনিধি হইতে পারবেন এটা যেমন আইনে বলা আছে, এই প্রতিনিধিরা আবার আপনি অথরাইজেশন দিতে হবে, আদারওয়াইজ সে প্রতিনিধি না। এরপর আছে বিবিধ, এই বিবিধ নিয়ে আপনার আমার আলোচনা দরকার নেই। এখন যারা আইনটা নামাইতে চান এখানে ক্লিক করবেন, তাহলে আইন নামবে, এখানে ক্লিক করলে শিডিউল নামবে। আর যারা কষ্ট পাবেন নামাতে তাদের জন্য আমরা কালকে সন্ধ্যার মধ্যে এই যে আলোচনা করলাম, যে সকল মানে বুকলেট অথবা বই সম্পর্কে আলোচনা করছি, এগুলো আমরা প্রোভাইড করবো। স্যার ইনকাম ট্যাক্সের জন্য স্যার সব থেকে ভালো বই কোনটা হবে, মানে কোম্পানিতে যদি ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করি সেক্ষেত্রে মানে কোন বইটা বা কোন রাইটারের বইটা ফলো করা উচিত? যদি কোম্পানিটা সম্পর্কে ভালো জানতে চান, তাহলে প্রথমে আপনি আয়কর আইনের 49 থেকে 56 নম্বর সেকশন এই পড়বেন। আর যেটা বললাম পরিপত্র, পরিপত্র আধুনিক মানে লেটেস্ট পরিপত্র 10 নম্বর আর 9 নম্বর উদাহরণ, এই 9-10 নম্বর উদাহরণ 45 থেকে 56, আর আমরা ক্লাসে 2টা মডেল অঙ্ক দেখাবো। এর বাইরে আপনি হাজার হাজার বই গাঁটতে চাইলে গাঁটতে পারবেন, কিন্তু মানে স্বচ্ছ ধারণা আসবে না। তো প্রতি সেশনে আমরা দেখে যে আপনারা শুরু করেন, শুরু করার পরে
এই স্যার বিজনেস আমার একটা ইনকাম নিয়ে যখন কোশ্চেন আলোচনা ছিল। আসে, আচ্ছা বলতেছি, বিজনেস ইনকাম নিয়ে যখন আলোচনা আসে অনেকে আর পাই না। আপনারা 9টা ক্লাস ফাঁকি দিলেও বিজনেস ইনকাম যেদিন হবে ওদিন অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। বলেন। কোশ্চেন হলো একটু মানে এর বাইরে, যদিও ট্যাক্স রিলেটেডই। হ্যাঁ, সেটা হলো আমি আজকে মানে এই ইস্যুটা ফেস করছি আর কি, যে আমাদের কোম্পানির একটা প্রোডাক্ট আছে হলো স্মার্ট ওয়াচ। তো স্মার্ট ওয়াচটা কাস্টমারের কাছে, মানে কাস্টমার কেনার জন্য সে বুকিং দিয়ে রাখছিল। তো পরে ওই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবল মানে না থাকার কারণে আমরা তাকে টাকাটা ব্যাক করে দিই। তো সেক্ষেত্রে এখানে কি কোনো টিডিএস বিডিএস কমপ্লায়েন্স প্র্যাকটিস করা দরকার আছে? আপনার কাছ থেকে সে মাল কিনতে চাইছে, বিষয়টা এরকম? মাল কিনতে চাইছে, মাল কিনতে চাইছে এবং সে বুকিং মানিও দিয়ে রাখছে ফুল টাকা। তা আমরা প্রায় 1 মাসের মতো এটা আমাদের কাছে ছিল। তো এখন আমরা ওটা দিতে না পারার কারণে আমরা তাদেরকে হলো যে টাকা ব্যাক দিই। আপনি যখন টাকা সেক্ষেত্রে আনছেন, কি? হ্যাঁ, টাকা যখন আনছে আপনার অ্যাকাউন্টিং এন্ট্রি কি হয়েছে? অ্যাকাউন্টিং এন্ট্রি তো সে মনে হয় ফাইন্যান্স ব্যাংক ডিপার্টমেন্ট ব্যাংক দিছে অ্যাকাউন্ট ওটা। ডেবিট আর অ্যাডভান্স হ্যাঁ, এগেইনস্ট এরকম সাপ্লাই। সাপ্লাই চেইন। ঠিক আছে, আপনি ওটার এগেইনস্টে কোনো ডেলিভারি চালান করেন নাই, ইনভয়েস করেন নাই, ভ্যাটের চালানও দেন নাই। জি, 1 মাস পরে আপনি সেটা তারা টাকা ফেরত তখন দিচ্ছেন। পণ্যটা ডেলিভারি তাহলে করে ওই দিয়ে দিই। ব্যক্তির নামে যখন একটা জি, লেজার টাকা ক্রিয়েট ফেরত। হয়েছে, হ্যাঁ, ঘটনা এটা খেয়াল করেন, বিভাগ লেজার চলছে। ক্রিয়েট হয়েছে, তাহলে লেজারে তার কাছ থেকে টাকা নিচ্ছেন, আবার টাকা ফেরত দিচ্ছেন। তো লেজার যখন প্রিন্ট দিবেন, 1 মাস আগে টাকা দিচ্ছে, 1 মাস পরে টাকা ফেরত দিয়ে দিচ্ছে। তো এটা হলো প্রুফ যে তার আমি মাল ডেলিভারি দিইনি। তাহলে ঝামেলা শেষ। জি, এখন যদি হইতো যে ঘটনা তাহলে তো যে আর সে আমরা। তো মাল নিছে, জি, তাহলে মাল যিনি নিচ্ছেন, মালের মূল্য উনি পরিশোধ করার সময় আপনার কাছ থেকে ট্যাক্স এবং ভ্যাট দুটাই কাটবে। আপনি কাটবেন না, উনি কাটবেন। ঠিক আছে, তাহলে কাটলেন, কাটার পরে উনি সরকারি ট্রেজারিতে চালানোর মাধ্যমে টাকাটা জমা দিবেন। জি, জমা দিয়ে আপনার একটা সার্টিফিকেট দিবেন। তাহলে আপনি 100 টাকা মাল দিচ্ছেন, 90 টাকা নগদ পাই মানে ক্যাশ অথবা ব্যাংকে পাইছেন, আর 10 টাকার সার্টিফিকেট পাইছেন। তাহলে আপনার হিসাব শেষ। জি। 100 টাকার এগেন্সটে আপনি তখন বুঝাই দিবেন যে আমি 90 টাকা পাইছি আর 10 টাকা সে সরকারি খাতে জমা করে দিচ্ছে। জি, কারণ এই যে এই পোর্টালে আপনারা ঢুকবেন, ঢুকে এটা নামাবেন অথবা আমরা দিয়ে দেবো আপনাদের, ঠিক আছে? আর এই যে বললাম 20টা সেকশন করবেন, এই 20টা সেকশনের মধ্যে, সরি 180টা বলছি, 80টা আমরা পড়াবো, কিন্তু আপনাদের আমরা আপাতত দিয়ে রাখবো। এই যে এখানে 120টা ইম্পর্টেন্ট সেকশন বলা আছে। আমরা পড়ার সময় 120টা থেকে আরো 40 থেকে 50টা ফালাই দেবো। যেমন উৎসে কর্তন, এই উৎসে কর্তন নিয়ে অনেকগুলি সেকশন আছে। এখন সকল সেকশন আপনার কোম্পানির জন্য প্রযোজ্য না। উৎসে কর্তনটা প্রযোজ্য হইলো আপনি যে লেনদেন করলেন, মানে আপনি খরচ করলেন, তাহলে খরচ হতে পারে পণ্য কিনা, সেবা কিনা। তাহলে পণ্য সেবার ভ্যাট এনে গেলে দেখবেন সেবার 100টা ডেফিনেশন দেওয়া আছে। আর পণ্য ক্রয় তো আপনি বিভিন্ন ধরনের পণ্য কিনতে পারেন। আবার এই যে সেকশন 86 থেকে 119, সরি 149 50 পর্যন্ত অনেকগুলি ধারা আছে। তাহলে 86 থেকে 150 এর মধ্যে আবার সাব ধারাও আছে। এইভাবে মনে করেন অনেক সেবা আছে, প্রায় 150-এর উপরে। তাহলে আপনার প্রতিষ্ঠানের বুকস অফ অ্যাকাউন্টস যখন ঢুকবেন, দেখবেন যে উনি কি কি বিষয় কিনেন যেটার সাথে ভ্যাট ট্যাক্স সম্পৃক্ত। তাহলে ওই সম্পর্কে আপনার ধারণা নিলে আনা, আপনার সকল সেকশন বোঝার দরকার নেই। তাহলে আমাদের এই যে 120টা সেকশনের কথা বলছি, এর মধ্যে সেকশন 31 থেকে 70, 31 থেকে 70, আর সেকশন 2, সেকশন 4 আর 31 থেকে 70 এই পর্যন্ত পড়লেও অনেকটা এনাফ। এরপরে যেগুলো আছে যে আপিল ট্রাইব্যুনাল,
এগুলো আপনারা আমার না করলেও চলবে। এগুলো হলো জাস্ট টাচ করে জানা মানে একটা মোটামুটি ধারণা রাখার, ইন ডেপথ নলেজ নেওয়ার দরকার নেই। আপনি সিরিয়াসনেস দেখাবেন সেকশন 2 থেকে এই যে 71 পর্যন্ত যেটা বললাম। এই যে 71 তাহলে প্রথম 32টা সিরিয়ালে যা আছে, বুঝছেন কিনা? আপনারা আজকে ঘাটাঘাটি করবেন প্রথম 33 সিরিয়ালে যা আছে এগুলো। তাহলে আপনাদের প্রথম কাজ হলো নির্দেশিকা, পরিপত্র, আয়কর আইন, উচ্চ কর্তনের এসআরও, এই চারটা আপনারা ডাউনলোড দিবেন। ডাউনলোড দিয়ে আপনারা পড়াশোনা করবেন। আজকে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা বলেন। স্যার আজকে আপাতত কোশ্চেন নেই স্যার, আজকে একটু শেষ করে দিলে ভালো হয়। ঠিক আছে, আজকের মতো ক্লোজ। ঠিক আছে, আমি আপনাদের ওই যতটুকু বললাম দু একটা এভিডেন্স দিয়ে রাখতেছি। আপনারা একটু সিনসিয়ারলি পড়েন, বুঝছেন? অনেকে ওই ক্লাসে শুধু শোনেন, পরে আর ঘাটাঘাটি করেন না। তাহলে খোদা হাফেজ আজকে, না? ওকে স্যার, আসসালামু আলাইকুম। যাও।